আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আসছি, সেটা হচ্ছে কাজ, ক্ষমতা এবং শক্তি। তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমাদের টেস্ট পেপার সলভিংয়ের মানে টাইপ ওয়াইজ সলভিংয়ের দ্বিতীয় ক্লাসটা, যেটা ওয়ার্ক পাওয়ার এনার্জি এই অধ্যায়ের উপর। আচ্ছা, সো প্রথমে দেখো কন্টেন্ট হিসেবে আমরা কী রেখেছি। কন্টেন্ট হিসেবে আমরা কিন্তু প্রথমে রেখেছি যে এইচএসসির যে ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো টাইপ ওয়াইজ। ওকে, সেকেন্ডলি আমরা কিছু শর্ট ফর্মুলা নিয়ে এক্সপ্লেন করবো, ঠিক আছে। এখানে ডিটেলস কোনো ভিডিও নেই, এখানে আর কি তোমার রিভিশনের জন্য যতটুকু প্রয়োজন সেগুলোই আছে, ঠিক আছে। অ্যান্ড লাস্টলি আছে আমাদের টপ কলেজের টেস্ট কোশ্চেনগুলো, অর্থাৎ রিসেন্ট যে টেস্ট পরীক্ষাগুলো আছে, টপ কলেজগুলো যেগুলো আছে সেখানে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো সলভ করার আমরা ট্রাই করেছি। সো চলো আমরা শুরু করি। ওকে, সো প্রথমে আমাদের জানতে হবে যে এই অধ্যায়ের কোন কোন পোর্শন থেকে কী ধরনের কোশ্চেন আসে অ্যান্ড কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে দেখো কৃতকাজ যে পার্টটা আছে, কৃতকাজ পার্টটা থেকে কিন্তু অনেক 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 প্রশ্নগুলো আসছে। তার মানে এটা কিন্তু আমাদের একটা স্টার টপিক, এই টপিকটা আমাদের মাস্ট বি পড়তে হবে। এরপরে বাধাদানকারী বল, এটা একটু তুলনামূলক কম, ঠিক আছে। অনেক আগে একটা কোশ্চেন আসছে, সো এটা তেমন ইম্পর্টেন্ট না। এরপরে বিভব শক্তি এবং গতিশক্তি, এটা তো আমাদের মাস্ট লাগবে। কাজ শক্তি উপপাদ্য, এটা আমাদের লাগবে। আর ক্ষমতা, দেখো এখানে কিন্তু ব্যাপক কোশ্চেন আসছে। অ্যান্ড এই অধ্যায় থেকে যদি একটা জায়গা থেকে কোশ্চেন করা যায় সেটা হচ্ছে ক্ষমতার পার্ট, অর্থাৎ আমরা যে কুয়ার ম্যাথগুলো জানি সেগুলো। ওকে, সো চলো আমরা আজকের অধ্যায়ে ঢুকে ফেলি। আচ্ছা, প্রথমে টাইপ 1 হিসেবে আমাদের আছে কি কৃতকাজ। আমি কিছু সূত্র লিখে রাখছি যেগুলো তোমরা সবাই জানো। ওকে, সো কৃতকাজ সম্পর্কে জানার আগে আমাদের ভরকেন্দ্রের সরণ যেটা, সেটা আমাদের জানতে হবে। ওকে, সো আমি ম্যাথ করার আগে ভরকেন্দ্রের সরণ কী সেটা একটু বোঝার ট্রাই করব। ওকে, আমরা কোনো একটা পাত্রে পানি থাকলে সেই পানির সমস্ত ভর তার কেন্দ্রে থাকে বলে ধরে নিই। এর জন্য একটা কুয়া থেকে যখন পানি তুলে নেই তখন আমরা ভরকেন্দ্রের সরণটাকে কাউন্ট করে থাকি। ওকে, এখন ভরকেন্দ্রের সরণ কীভাবে বের করব? আমি জানি তোমরা বিভিন্নভাবে ভরকেন্দ্রের সরণ বের করার নিয়ম শিখছো, বাট খুবই সহজভাবে যদি বলি যে যতটুকু পানি আমি তুলব সেখানে দুটো কর্ণ আঁকবো, অ্যান্ড কর্ণ দুটোর সেট বিন্দু থেকে একদম উপর পর্যন্ত যে উচ্চতা সেটাই হচ্ছে ভরকেন্দ্রের সরণ। কীভাবে? দেখো, এই যে একটা পাত্র তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ধরো এই পাত্রে পুরোটাই ভরা আছে। এখন আমরা কি করব, এই পুরো পাত্র থেকে পানিটাকে মানে উঠিয়ে ফেলবো। তখন ভরকেন্দ্রের সরণ কী হবে? কি বললাম আমি? যতটুকু পানি তুলবো সেখানে দুটো কর্ণ আঁকবো। ওকে, সো এখানে একটা কর্ণ আঁকলাম, এখানে একটা এখানে একটা কর্ণ আঁকলাম। এখন কর্ণদ্বয়ের ছেদবিন্দু যেটা আছে সেখান থেকে একদম উপর পর্যন্ত যে উচ্চতাটা সেটাই হচ্ছে আমাদের ডেলিস, বা সেটাই হচ্ছে ভরকেন্দ্রের সরণ। এখন এই পাত্রটা যদি অর্ধেক ভরা থাকে কিংবা 2/3 ভরা থাকে, যাই হোক, আমরা জাস্ট কী করবো, যতটুকু পানি আছে বা যতটুকু পানি তুলবো সেখানে দুটো কর্ণ আঁকবো। সেই কর্ণের ছেদবিন্দু থেকে একদম উপর পর্যন্ত যে উচ্চতাটা সেটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ। আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, এখন আমরা টাইপ 1 এর ফার্স্ট ম্যাথটাতে চলে যাই। দেখো কী বলা আছে, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 15 মিটার অ্যান্ড ব্যাসার্ধ বলা আছে 1 মিটার। কুয়াটির পানি শূন্য করার জন্য 6 HP এর একটা পাম্প লাগানো হলো। অর্ধেক পানি উঠানোর পর পাম্পটি নষ্ট হয়ে গেল। বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আরও একটি পাম্প লাগানো হলো, ঠিক আছে। গ নাম্বার আমার জাস্ট বলা আছে কি, দেখো পাম্পের কৃতকাজ কত, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে কৃতকাজ। আচ্ছা দেখো, প্রথম ক্ষেত্রে পানি কতটুকু তোলা হয়েছে, অর্ধেক, কিন্তু কুয়াটা কিন্তু ভরপুর ছিল। তাহলে আমি কি বললাম, ভরকেন্দ্রের সরণ কীভাবে নেব, যে পুরোটাতে কিন্তু পানি ছিল, তার মানে পুরোটা পানি আছে, বাট আমরা কি পুরোটাই তুলব না, কিন্তু আমরা কিন্তু অর্ধেক পরিমাণ পানি যেটা আছে না এটা কিন্তু তুলতেছি। তো এটা বের করার জন্য আমরা কী করবো বলছিলাম, যতটুকু পানি তুলবো সেখানে দুইটা কর্ণ টানবো। তো এটুকু পানি তুলতেছি, এখানে আমরা দুইটা কর্ণ টানলাম, অ্যান্ড কর্ণদ্বয়ের ছেদবিন্দু যেটা আছে সেখান থেকে উপর পর্যন্ত যে উচ্চতাটা সেটাই হচ্ছে আমাদের ডেলিস বা ভরকেন্দ্রের সরণ। এখন দেখো, পুরা যে কুয়ার গভীরতা সেটা ছিল 15, তাহলে অর্ধেক হিসেবে এখানে 7.5 আর এখানে 7.5। আবার যখন কর্ণ টেনে ভরকেন্দ্রের সরণ নিচ্ছি, এখান থেকে এ পর্যন্ত উচ্চতা কত, 7.5 যেটা আছে
তারও অর্ধেক। তাহলে ডেল এইচের মান কিন্তু কত? 7.5/2। ওকে, তাহলে আমরা কিন্তু এই ম্যাথের সবই পেয়ে গেছি। তাহলে আমরা জানি কি W=mg/h, যেখানে এইচ হচ্ছে ভরকেন্দ্রের সরণ। এখন এম কীভাবে বের করবো? ρ=mv, m/v। হ্যাঁ, তাহলে এম কাজটা আমরা জানি কি ρv। রো হচ্ছে পানির জন্য 1000 ইন্টু ভি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে হচ্ছে 1 স্কোয়ার ইন্টু এইচ। এইচ হিসাবে দেখো আমরা বলতে পারি 15, বাট পানি কিন্তু কতটুকু তুলছি? অর্ধেক, তাহলে বাই 2। সো এখান থেকে আমরা এম এর মানটা পাবো। এই এম এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, ইন্টু 9.8 ইন্টু 7.5/2 যদি বসাই, তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 865.9 ইন্টু 10⁻³ জুল। ওকে, সো ফার্স্ট ম্যাথ ডান। ওকে, এরপরের ম্যাথটা কী বলছে দেখো। 20 কেজি ভরের একটি বস্তু কে চিত্র অনুযায়ী এ থেকে বিতে, আবার একই ভরের অপর একটি বস্তুকে সি থেকে বিতে নেওয়া হয়েছে। অর্থাৎ একবার সোজা উপরে তোলা হয়েছে আর একবার ঢাল বেয়ে উপরে তোলা হয়েছে। ওকে, গ নাম্বারটা দেখাও যে কী বলছে। প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ কত? অর্থাৎ প্রথম ক্ষেত্রে এ থেকে বিতে নেওয়া হয়েছে, এখানে কী পরিমাণ কাজ হয়েছে। এখন দেখো উপরের দিকে যেহেতু তোলা হয়েছে, অবশ্যই এখানে বিভব শক্তি জমা হয়েছে। তাহলে বিভব শক্তির সূত্র কি? W=mg/h। ওকে, এম কত? 20 কেজি ভরের বস্তু, জি। আচ্ছা, এইচ কত? আমরা জানি 20। এখন জি কত? এখানে যে জিটা কাজ করে না, এটা কিন্তু জি ইফেক্টিভ, অর্থাৎ জি অ্যাকচুয়ালি কত কাজ করতেছে সেটা। এখন দেখো আমরা যখন উপরের দিকে তুলতেছি আমরা উপর দিকে তুলতেছি, বাট জি কাজ করতেছি কি নিচের দিকে। দেখো কোশ্চেনে একটা ত্বরণ বলে দেওয়া আছে এ, তার মানে উপরের দিকে একটা ত্বরণে তোলা হইতেছে, আর জি হচ্ছে নিচের দিকে। তাহলে দুটো যেহেতু বিপরীত দিকে, তাহলে জি ইফেক্টিভটা হবে কি বিপরীত দিকে হওয়ার কারণে জি প্লাস এ, অর্থাৎ দুইটা যোগ হয়ে যাবে। তাহলে জি হবে 9.8 প্লাস 4। কেন যোগ হলো? কারণ দুটো বিপরীত দিকে। অ্যান্ড এটা যদি সলভ করি তাহলে আসবে হচ্ছে, আমি যদি ভুল না করি তাহলে এটা আসবে হচ্ছে 5520 জুল। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরের দেখো কী বলা আছে। প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমাদের বস্তুতে নিয়ে যাওয়া সহজ হবে? আচ্ছা, কোন ক্ষেত্রে সহজ হবে? যেখানে কাজ কম করতে হবে। এখন দেখো আমরা W1 কিন্তু পেয়ে গেছি। দেখো W1 অর্থাৎ এ থেকে বিতে নিচে যে কাজটা, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের W2টা বের করতে হবে। হ্যাঁ, অর্থাৎ সি থেকে বিতে আমরা কীভাবে নিব? একটা ঢাল বেয়ে নিব, ঠিক আছে। এখন দেখো এখানে ঢাল আছে, বাট আমরা যেহেতু উপরে তুলব এখানে, তাহলে কি আমাদের এই উচ্চতাটা লাগবে। এখন তোমরা একটা জিনিস, মানে আমি ডিটেলসে যাচ্ছি না, আশা করি তোমরা জানো যে এই ঢাল বরাবর ত্বরণের আমার সাইন পার্টটা কাজ করে সব সময়, ঠিক আছে। যে কোনো ঢাল বরাবর থাকলে ত্বরণের সাইন পার্টটা কাজ করে, এটা জাস্ট তোমরা মনে রাখতে পারো। আমি এখন এটা ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে। সো W= আমাদের কী জানি mg/h, ঠিক আছে। এখানে জি ইফেক্টিভটা কাজ লাগবে অবশ্যই। তাহলে এম কত? 20 কেজি। জি ইফেক্টিভ, এখন জি আমরা কি আগেরটার ক্ষেত্রে দেখলাম কি জি নিচের দিকে ছিল আর এটা উপরের দিকে ছিল, তাই আমরা কি দুটো যোগ করে দিলাম। বাট এখানে ঢাল বরাবর কী কাজ করবে? ত্বরণের বা জি এর সাইন পার্টটা। তাহলে জি সাইন থিটা, হ্যাঁ জি সাইন থিটা, যেখানে থিটার মান কত? 45 ডিগ্রি। ওকে, সি সাইন থিটা প্লাস এ, যেখানে এ এর মান হচ্ছে 4। প্লাস কেন হলো? কারণ দুটো বিপরীত দিকে। ইন্টু এইচ হিসেবে আমরা কি জানি? 20। ওকে, সো এটা যদি গুণ করে দেয় তাহলে আমার অ্যান্সারটা আসবে, অ্যান্ড অ্যান্সারটা আসবে হচ্ছে 4371.85 জুল। তাহলে কিন্তু আমরা দেখলাম কি W2 W1-এর থেকে কম, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের, অর্থাৎ ঢাল বরাবর নিলে আমাদের কি লাগবে? শক্তি কম লাগবে, অ্যান্ড সেখানে আমাদের কি কাজ করাটা অনেক বেশি সহজ হবে। তাহলে তোমাদের কি মনে রাখতে বললাম যে ঢাল বরাবর যদি উঠাই তাহলে আমাদের ত্বরণের অবশ্যই কোন পার্টটা কাজ করবে? সাইন পার্টটা কাজ করবে। এটা আমি ডিটেলসে জানি না, জাস্ট তোমাদের মনে রাখার জন্য বলতেছি। আশা করি তোমরা এটা জানো। ওকে, সো পরের ম্যাটটা কি দেখো। এই ম্যাটটা আমি করে দেবো না, ঠিক আছে। এই ম্যাটটা তোমাদের জন্য আমি SW দিয়ে দিব। ওকে, আমি একটু হিন্টসটা ট্রাই করি যে এতে কুয়ার গভীরতা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। ওকে, আগের ম্যাথের মতোই
20 মিনিটে পানি শূন্য করতে পারে, পাম্পটির ক্ষমতা 52% নষ্ট হলেও সম্পূর্ণ পানি এই পাম্প দ্বারা দ্বিগুণ সময়ে তোলা বলে মন্তব্য করেন। ওকে, ক নাম্বার কী বলছে, পানি শূন্য করতে কাজের পরিমাণ অর্থাৎ W=mgh, এটা ইউজ করতে হবে। এম এর মানটা আমাদের কি রো ভি দিয়ে বের করতে হবে, জি এর মানটা আমাদের 9.80 থাকবে, অ্যান্ড এই হিসেবে আমাদের কী লাগবে, ভরকেন্দ্রের সরণটা লাগবে, অর্থাৎ ডেল এইচটা নিয়ে কাজ করতে হবে, অ্যান্ড এটা তোমার SW থাকবে। অ্যান্ড এটার অ্যান্সারটা হবে হচ্ছে, আমি একটু লিখে দিই, 3192066.6 জুল। ওকে, সো এটা কিন্তু এটার অ্যান্সার হবে। তোমরা একটু মিলিয়ে নিও। এখানে কিন্তু আসল ট্রিক্সটা ভরকেন্দ্রের সরণ বের করা, অ্যান্ড তোমাদের আমরা বলে দিছি ভরকেন্দ্রের সরণ কীভাবে বের করতে হবে। যতটুকু পানি নিব সেখানে দুটো কর্ণ আঁকবো, কর্ণ দুটি ছেদবিন্দু থেকে একদম উপর পর্যন্ত যে উচ্চতাটা, সেটাই হচ্ছে ভরকেন্দ্রের সরণ। ওকে, সো আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, এরপরে ঢাকা বোর্ড 24-এর একটা ম্যাথ আছে, এটা আমাদের সময় আসছিল। ওকে, ক তোমরা অবশ্যই টেস্ট পেপার থেকে পড়ে নিবা, অ্যান্ড তোমাদের আগের ভিডিওতেও বলছি যে তোমরা একটু গুছিয়ে লেখা ট্রাই করবা। ক নাম্বার তো পুরোপুরি মুখস্থ, অ্যান্ড খ নাম্বারে ট্রাই করবে একটু ম্যাথমেটিক্যাল টার্ম দেওয়ার, ঠিক আছে। আর পারলে চিত্র দেওয়ার, সব ক্ষেত্রে চিত্র দেওয়া যায় না আসলে, বাট ম্যাথমেটিক্যাল টার্মগুলো ট্রাই করবা, মানে একটা সূত্রগুলো দিয়ে দিবা। যেমন এই যে এখানে বলা আছে কি, স্প্রিং দ্বারা কৃতকাজ ঋণাত্মক হয় কেন, স্প্রিং দ্বারা ঋণাত্মক হয় কেন, কারণ আমরা যেদিকে কাজ করি তার বিপরীত দিকে, মানে বল যেদিকে সরণ তার ভিন্ন দিকে হয়। একটু স্প্রিংয়ের চিত্র দিয়ে দেখানো ট্রাই করবা, তারপর W=-Fx এই সূত্রগুলো লিখবা, তাহলে তোমাদের মার্ক মানে 2-2 দিবে, ঠিক আছে। এভাবে আর কি নাম্বার পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, এই ম্যাথটা একটু পড়ো, দেখো কী বলা আছে। একটি পানির ট্যাঙ্কের গভীরতা 20 মিটার অ্যান্ড ব্যাস 4 মিটার। ওকে, ব্যাস থেকে কিন্তু আমরা ব্যাসার্ধ বের করতে পারবো, সেটা কত, 2। ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো। পাম্পটি চালু করার 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 পানি খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেল। ওকে, পরে অন্য আরেকটি পাম্প দ্বারা ট্যাঙ্কের বাকি পানি শূন্য করা হলো। ওকে, উদ্দীপকের গ নাম্বারে কী বলা হয়েছে, প্রথম পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। ওকে, প্রথম পাম্পটির ক্ষেত্রে তাহলে আমাদের দেখো, প্রথম পাম্পে কী করছে, 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 পরিমাণ খালি করে নষ্ট হয়ে গেছে প্রথম পাম্পটা। তার মানে ফার্স্টে আমাদের 1/4 পরিমাণ খালি করতে সক্ষম হয়েছে। ধরো যে এটা ট্যাঙ্ক ছিল অ্যান্ড পুরোটা কিন্তু পানি ভর্তি ছিল। ওকে, পানি ভর্তি ছিল, বাট কী হলো, 1/4 পরিমাণ খালি করলো, বাট পুরা গভীরতা কত, 20। তাহলে পুরাটা যদি 20 হয় আর 1/4 যদি খালি হয় উপর থেকে, তাহলে 20-এর 1/4 হচ্ছে 5, তাহলে উপরের অংশে আছে 5 আর নিচের অংশে আছে 15। ঠিক আছে, তাহলে ক্ষমতাটা বের করতে বলা হয়েছে। ক্ষমতা বের করার জন্য অবশ্যই আমাদের W লাগবে। তো W কষ্ট আমরা জানি mgh, m কষ্ট আমরা জানি রো ভি, mgh, রো হচ্ছে 1000 ইন্টু ভি, ভি কত, পাই আর স্কোয়ার এইচ, পাই এর মান কত, 3.1416, পাই ইন্টু আর হচ্ছে দেখো 2 আর স্কোয়ার ইন্টু এইচ, পাই আর স্কোয়ার এইচ। এখন এইচ কত, দেখো পুরা গভীরতা কিন্তু আমার আছে কত, 20, ঠিক আছে। তাহলে পুরোটাই পানি আছে। ওকে, পুরোটা পানি আছে, এটা হচ্ছে আমার পুরো পানির ভরটা পেলাম, বাট উঠানো হয়েছে দেখো কত, 1/4 খালি করা হয়েছে, তার মানে পুরা পানির 1/4 পরিমাণ খালি করা হলো। ওকে, আবার বলি যে এই যে অংশটা নিলাম এটা কিন্তু পুরা পানির ভর, কারণ আমরা কি 20 ব্যবহার করছি, বাট উঠানো হয়েছে কত, জাস্ট এই যে উপরে এটুক, তাই 1/4 দ্বারা গুণ করে দিলাম, তাহলে আমরা কাঙ্ক্ষিত যে ভর সেটা পেয়ে গেলাম, ঠিক আছে। ইন্টু 9.8 ইন্টু ভরকেন্দ্রের সরণ, আবার উঠানো হয়েছে কত, এই পরিমাণ পানি, তাহলে এখানে যদি আমরা দুটা কর্ণ টেনে দিই অ্যান্ড উপর পর্যন্ত উচ্চতা নিই, তাহলে 5-এর অর্ধেক কত, 2.5, অ্যান্ড এটাই হচ্ছে ভরকেন্দ্রের সরণ। তাহলে এটা যদি সলভ করি অ্যান্সারটা আসবে হচ্ছে এখানে, আচ্ছা অ্যান্সারটা আমি না লিখি, ডাব্লিউর মানটা এখান থেকে আমরা বের করতে পারবো, ঠিক আছে। এখন আমাদেরকে পি চাইছে, এখন পি ইকাস টু কত, W/T, ডাব্লিউর মানটা উপর থেকে বের হবে, অ্যান্ড টি এর মানটা দেখো আমাদের বলতে আছে কত, 10 মিনিট, তাহলে 10 × 60, হ্যাঁ। আর এটা এইচপিতে বের করার জন্য আমরা 746 দ্বারা ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু এইচপি বের হয়ে যাবে, তাহলে 3.44 HP। সো এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে বড় ঘ নাম্বারে দেখো কী বলা হয়েছে। বড় ঘ নাম্বারে বলছে উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারে, তাহলে উভয়
পাম্পের মধ্যে কোনটির অশ্বক্ষমতা বেশি, অর্থাৎ P1 আর P2 মধ্যে কি একটা তুলনা করতে বলছে। 20 মিনিটে যদি শূন্য করে, এখন দেখো পাম্পটা ফার্স্টে কত, এই উপরে এইটুক 5 পরিমাণ, এই পরিমাণ কিন্তু পানি নিয়েছিল, বাকি পানি কিন্তু রয়ে গেছে নিচেরটা। এই বাকি পানিটুকু যদি খালি করতে চাই তাহলে আমাদের কী পরিমাণ অশ্বক্ষমতা লাগবে, ঠিক আছে। এটা বের করার জন্য দেখো এম কি হবে। এম হচ্ছে আমরা আগের যে এমটা পাইছি, ঠিক আছে, আগের যে এমটা পাইছি সেই এমটা আমরা কি টোটাল এমটা থেকে বাদ দিয়ে দিব জাস্ট। তার মানে এই অংশে যে এমটা পাবো টোটাল এমটা থেকে জাস্ট বাদ দিয়ে দিব, তাহলে আমরা নতুন এই এমটা পাবো। জি কি, জি কিন্তু আমাদের 9.80 থাকবে mg। আর এইচ কি, এইচ হিসেবে আমরা কোনটা পাবো, দেখো এই এইচটাই কিন্তু আমরা জানার বিষয় জাস্ট। সো আমি এইচটা বের করে দেখাই। এমএরটাও তোমাদের HW এর মতোই থাকবে, যে কী আসিল, যে উপরের এই অংশে পানিটুকু তুলছিলাম আমরা 5, আর নিচের 15 কিন্তু রয়ে গেছিলো, ঠিক আছে। উপরের এটুকু কিন্তু আমাদের খালি, এরপরে নিচের অংশটুকু জাস্ট পানি আছে। হ্যাঁ, এখানে আমি কি বললাম যে যতটুকু পানি তুলবো সেখানে 2টা কর্ণ টানবো, তাহলে উপরের টুকু কিন্তু আমরা পানি উঠানো শেষ। বাকি অংশ তোলানোর জন্য 2টা কর্ণ টানলাম, অ্যান্ড কর্ণের মধ্যবিন্দু থেকে একদম উপর পর্যন্ত যে উচ্চতা সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ঘরকেন্দ্রের সরণ। তাহলে এই ক্ষেত্রে ঘরকেন্দ্রের সরণ কি দেখো, 15-র অর্ধেক কত, 7.5, আর উপরে দেখো আরও কি 5 ছিল, তাহলে আরও 5, তাহলে ভরকেন্দ্রের সরণ এখানে ডেলিস হচ্ছে 12.5। তাহলে কিন্তু আমরা কি সবই পেয়ে গেছি। এম এর মান আমরা বুঝছি যে মোট পানি থেকে আগের যে 1/4 পরিমাণ তোলার পানি সেটা বাদ দিয়ে দিব, তাহলে এম। জি এর মানটা জানি, ভরকেন্দ্রের সরণের মানটা আমরা জানি, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু পিটি মেরে দেবো, অ্যান্ড পি থেকে W/T। এখান থেকে আমাদের P2 এর মানটা যেটা আসবে তোমরা একটু বের করে নিবা, অ্যান্ড এই মানটা আসবে হোপফুলি 25.7 HP। ওকে, তোমরা একটু বের করে নিবা, আশা করছি বুঝতে পারছো। ওকে, এরপরে ম্যাটটা দেখো। ওকে, এরপরে ম্যাটটা দেখো যে একটা চিত্র দেওয়া আছে। ওকে, এই চিত্র দেখে একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এখানে 90 ডিগ্রি 60 ডিগ্রি, এখানে তাহলে 90 ডিগ্রি, তাহলে এখানে কত হবে, ধরো তাহলে এখানে কত হবে, অবশ্যই 30 ডিগ্রি হবে। ওকে, এখন বলা আছে কি উদ্দীপকে 25 কেজি ভরের একজন বালক 3 কেজি ভরের একটি গোলক হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে 2 মিনিট সময় নিল। ওকে, আচ্ছা, ঘ নাম্বারে কী বলা আছে সেটা দেখো। ঘ নাম্বারে বলা আছে বালকটি ছাদে উঠতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কী কাজ করছে, অর্থাৎ ডাব্লিউ কত সেটা বের করতে বলা হয়েছে। যেহেতু ছাদে উঠছে অভিকর্ষ বলের বিরুদ্ধে অবশ্যই কি স্থিতি শক্তি জমা হয়েছে, তাহলে ওটা কি mgh। ওকে, এখন এম কত দেখো, 25 কেজি ভরের বালক আরও 3 কেজি ভরের একটা গোলক হাতে নিয়ে গেছে, তাহলে এম এর মান কিন্তু 25 + 3 ইন্টু জি এর মান অবশ্যই 9.8 ইন্টু এইচ। এখন এইচ কত, এখানে এই সরাসরি উচ্চতা দেওয়া আছে নাই কিন্তু। এখন আমরা কি জানি, সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। এখানে থিটা কত দেখো, এই থিটার কিন্তু কাউন্ট হয়, এটা কিন্তু থিটা, তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব। লম্ব দেখো কই, লম্বটা আমাদের এইচ, যেটা বের করতে হবে, অ্যান্ড অতিভুজ হচ্ছে 20, তাহলে এইচ ইকুয়ালস টু আমাদের কি 20 ইন্টু সাইন থিটা। হ্যাঁ, তাহলে এখানে এইচের মানটা যদি 20 সাইন থিটা বসে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা বের হবে, অ্যান্ড অ্যান্সারটা আসবে 27 244 ইন্টু এত জোর, তো এটা কিন্তু অ্যান্সার। ওকে, এরপর টাইপ 2। টাইপ 2 তো আমাদের এত বেশি ইম্পর্টেন্ট না, অ্যাডমিশনে কিন্তু এটা থেকে আবার MCQ আসে, তো বোর্ড পরীক্ষায় এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তো আমরা টাইপ 2তে গর্ভাধারণকারী বল নিয়ে একটু আলোচনা করি যদি, যে প্রথম যে সূত্রটা আছে দেখো, W = mgh + x। এটা কখন খাটে, ধরো এই উচ্চতা থেকে এই ভূমিতে একটা বল পড়তেছে, ঠিক আছে, অ্যান্ড এই বলটা কি হলো, বলটা পড়ার পরে আরও কিছু দূর ভিতরে গেল, অর্থাৎ ধরো যে একটা বল উপর থেকে পড়লো, ভূমিতে পড়ার পরে ওই বালির মধ্যে আরও কিছু দূর ঢুকে গেল। এই বালির মধ্যে যতটুকু ঢুকছে না এটাকে আমরা ধরবো এক্স, আর উপর থেকে এই পর্যন্ত উচ্চতা যেটা আছে এটাকে ধরবো এইচ। এই জন্য আমাদের পুরো উচ্চতাটা হয়ে যায় হচ্ছে এইচ প্লাস এক্স। এই জন্য আমরা এই সূত্রটা লিখতে পারি, খুবই শর্টলি বললাম। আর এই সূত্রটা তোমরা জানো আসলে, W = ½ m v² - s²। এটা হচ্ছে ধরো একটা তক্তা আছে, একটা গুলি আসলো, মানে ইউ বেগে আসছিল, কিছু পরিমাণ বেগ হারিয়ে ভিতে গেল, তখন আমরা সূত্র এটা ইউজ করে থাকি। সো এটাই হচ্ছে বাধাদানকারী বলের কনসেপ্ট।
ওকে, সেই ম্যাথে যাই। আমরা যদি ম্যাথে যাই তাহলে দেখো কী বলা আছে। 30 গ্রাম ভরের একটি মার্বেল 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা গিয়ে একটি স্থির মার্বেলের ধাক্কা দেয়। ওকে, স্থির মার্বেলকে ধাক্কা দিল। ধাক্কার পর মার্বেলটি তার 75% বেগ, মানে তার আগের বেগ কত ছিল 10, সেই 10-এর 75% বেগ হারায়, অর্থাৎ কি 25% লাভ করে, 25% থাকে। অ্যান্ড স্থির মার্বেলটি 9 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। ওকে, 3 মিটার দূরে গোলককে ধাক্কা দেয়। মাটির দেয়ালের বাধাকারী বল এত, আর বড় নাম্বারে বলা আছে মাটির দেয়ালের ভেতর ঢুকতে পারবে কিনা। ওকে, তোমরা একটু পজ করো অ্যান্ড কোশ্চেনটা আবার পড়ে নাও। ঠিক আছে, আশা করছি তোমরা কোশ্চেনটা পড়ছো। এখন দেখো কোশ্চেনটা কী বলা আছে, যে একটা মার্বেল ছিল, এটা চলতেছিল, অ্যান্ড ওখানে একটা স্থির মার্বেল ছিল। এই মার্বেলটা গিয়ে ওই মার্বেলটাকে ধাক্কা দিছে, অ্যান্ড পরবর্তীতে দুজন একত্রে চলতেছিল। এটা আমাদের কিসের কনসেপ্ট বলো তো? এটা কিন্তু আমাদের সংঘর্ষের কনসেপ্ট। তো সংঘর্ষের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি? স্থিতিস্থাপক সংঘর্ষ, M1U1 প্লাস M2U2 ইকুয়ালস টু M1V1 প্লাস M2V2। ওকে, M1 হিসেবে আমরা ধরেছি কি 30 গ্রামের একটাই ছিল, 30 ইন্টু V1 হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, প্লাস M2 এই পার্টটা দেখো U2 কি 0 স্থির ছিল, সো এটা 0, প্লাস কী ছিল, ধাক্কার পর মার্বেলটি তার 10% বেগ হারায়। ঠিক আছে, 10% বেগ হারায়, তাহলে আমাদের M1 কত ছিল 30 এবং 75% বেগ হারায়, তার মানে কি 25% আছে। তাহলে 25% অবশিষ্ট আছে কিসের? তার আগের বেগের, অর্থাৎ আগে ছিল কত 10, প্লাস M2, যেটার মান আমরা জানি না, ইন্টু কত 9 মিটার পার সেকেন্ড বেগ হয়ে গেছে, সো 9 মিটার পার সেকেন্ড বেগ হয়ে গেছে। সো M2 এর মান যদি সলভ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 25 গ্রাম। পঁচিশ গ্রাম অর্থাৎ কত 25 ইন্টু 10⁻³ কেজি। আচ্ছা, আমি একটু আগে যে চিত্রটা আঁকাইলাম যে সংঘর্ষের দুটো একসাথে চলতেছিল, ওটা কিন্তু আমি এমনি দেখাইছি, জাস্ট সংঘর্ষ যে হয়ে করছে সেটা বোঝানোর জন্য। আসলে কিন্তু এখানে দুটো একসাথে যায় নাই, এটা কিন্তু আলাদা আলাদাভাবে গেছে। ঠিক আছে, সো আমরা M2 এর একটা মান পেয়ে গেছি। এখন দেখো আমাদের কী বলা আছে, মার্বেলটি দেয়ালের ভেতর ঢুকতে পারবে কি না। আচ্ছা, আমরা যদি মার্বেলটি দেয়ালের ভেতর কতটুকু ঢুকবে ওইটা বের করি, অ্যান্ড ওইটার মান যদি একটা পজিটিভ ভ্যালু আসে অ্যান্ড 0 থেকে বড় আসে, তাহলে কিন্তু ওই পরিমাণই ঢুকছে ভেবে নিতে পারবো। সো আমরা ধরে নিব যে এক্স পরিমাণ ঢুকছে। ঠিক আছে, অ্যান্ড এক্সের মানটা যদি আমাদের পজিটিভ ভ্যালু আসে অ্যান্ড 0 থেকে একটা বড় মান আসে, তাহলে কিন্তু আমরা বুঝবো কি মাটি মানে ইয়ের ভিতরে এই দেয়ালের ভেতরে ঢুকতে পারছে। সো আমরা ধরলাম এক্স পরিমাণ ঢুকছে, এবং ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কী জানি, ডাব্লিউ ইকুয়ালস টু জানি কিন্তু আমরা FX। ওকে, এখানে এফ কি, যেহেতু একটা বেগ নিয়ে যাচ্ছে, তাহলে এফ কিন্তু কি হাফ mv², আর এফ এর মান দেখো বলা আছে আমাদের কত 3 নিউটন ইন্টু এক্স, যেটা আমাদের বের করতে হবে। এখন হাফ ইন্টু এম কি, প্রথম যে M2টা পাইলাম সেটা কিন্তু কত 25 ইন্টু 10⁻³ কেজি ইন্টু V²। বলে কি আমাদের দেখো লাস্টে গিয়ে বেগ স্থির মার্বেলটির বেগ কত হয়েছে 9 মিটার পার সেকেন্ড হয়েছে, তাহলে 9² ইন্টু 3 ইন্টু এক্স। তাহলে এটা যদি সলভ করি তাহলে আমরা কী পাবো 0.3375, 0.3375। ওকে, এত মিটার, অর্থাৎ এটা কিন্তু আমাদের 0 থেকে বড়, তার মানে দেয়ালের ভেতরেও এই 0.3375 মিটার পরিমাণ ঢুকছে। এবারটা আমি আবার একটু বলি যে এখানে সংঘর্ষ হয়েছে দুটো মার্বেলের ক্ষেত্রে, এর জন্য প্রথম ক্ষেত্রে আমরা কী করলাম, সংঘর্ষ থেকে M2 এর মানটা বের করে দিলাম। M2 এর মানটা বের করলাম কির জন্য, কারণ আমাদের মার্বেলটাই কতটুকু ঢুকবে সেটা বের করতে বলা হয়েছে, এর জন্য ওইটার ভরটা নিলাম। অ্যান্ড ভর নেওয়ার পরে আমরা দেখলাম যে কতটুকু ঢুকবে সেটা বের করতে বলা হয়েছে, অ্যান্ড আমরা ধরে নিলাম সে এক্স পরিমাণ ঢুকবে। সে এক্সের মানটা বের করার জন্য আমরা ডাব্লিউ ইকুয়ালস টু FX দিলাম, আর ডাব্লিউর সাথে যেহেতু একটা বেগ নিয়ে চলতেছিল তাই হাফ mv² দিলাম। এম হিসেবে আমরা 25 গ্রাম সেটা বসালাম, কারণ ওটা হচ্ছে M2, আর বেগ হিসেবে বসালাম ওই M2 এর বেগটা, অর্থাৎ 9 মিটার পার সেকেন্ড। অ্যান্ড ওইটা সলভ করলে আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসলো। ওকে, সো পরেরটাই যায়। এরপরে বিভব শক্তি এবং গতিশক্তি, এই অধ্যায়ের একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা অংশ।
সো বিভব শক্তি হিসেবে তোমরা সবাই জানো যে বিভব শক্তি হচ্ছে ইপি, সরি এখানে সূত্রটি পড়েছে, বিভব শক্তি হচ্ছে mgh। ওকে, আর ইকে হচ্ছে হাফ mv স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের গতিশক্তি হিসেবে পরিচিত। ওকে, তো প্রথমে এই ম্যাটটা দেখো কী বলা হয়েছে। প্রতিটি এত মিটার কিউব আয়তনের এবং এত কেজি 4টি ব্লককে সাজিয়ে একটি স্তম্ভ তৈরি করা হলো। গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত স্তম্ভের কোথায় কোনো একটি বস্তুকে ফেলে দিলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। ঠিক আছে, কোথায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে এটা আমাদের বের করতে বলা হয়েছে। তো এটা জানার জন্য আমাদের দেখো ধরলাম যে এটা হচ্ছে আমাদের টোটাল এইচ আছে। ধরে নিলাম যে ভূমি থেকে এক্স পরিমাণ উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে। তাহলে বাকিটুকু কি এইচ মাইনাস এক্স। হ্যাঁ, এটা থেকে আমরা বের করতে পারবো। এখন এইচটা কত, মানে পুরা যে স্তম্ভটা ছিল সেই স্তম্ভটার উচ্চতা কত সেটা আমাদের বের করতে হবে। এখন দেখো কী বলা আছে, একটা স্তম্ভ মানে ব্লকগুলো যে আছে ব্লকগুলোর আয়তন দেওয়া আছে। এখন ব্লকগুলো কি আমাদের অবশ্যই ঘন আকৃতির হতে পারে। হ্যাঁ, এই যে এরকম ব্লকগুলো কি ঘন আকৃতির হয়ে থাকে। তাহলে ঘনকের ক্ষেত্রে আয়তনের সূত্র কি এ কিউবের মান হচ্ছে 0.125 মিটার কিউব। তাহলে এর মান কত, এই কাজটা তাহলে 3√125। অ্যান্ড এটা যদি সলভ করি তাহলে এর মানটা পেলাম 0.5, অর্থাৎ প্রত্যেকটার জন্য যে এর মান সেটা পেয়ে গেলাম। বাট আমাদের কয়টা 4টা ব্লক সাজিয়ে স্তম্ভ তৈরি করা হয়েছে। তাহলে টোটাল এইচের মান কত 0.5 × 4, কারণ 4টা ইউজ করা হয়েছে, এটা আসবে হচ্ছে 2 মিটার। তাহলে এখানে যে টোটাল এইচটা ছিল সেটা হচ্ছে আমাদের 2 মিটার পেয়ে গেল। আচ্ছা, তাহলে 2 মিটার উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। এখন শর্ত কী বলছে যে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। গতিশক্তি হচ্ছে ইকে, কী হবে বিভব শক্তির দ্বিগুণ 2 × ইপি। হ্যাঁ, এখন ইকে ইকাস টু কি হাফ mv স্কোয়ার 2 × কী আছে mg, আর কি আমাদের নিচে থেকে উচ্চতা কত এক্স, এই এক্সের মানটা কিন্তু আমাদের বের করতে হবে। এখন আমরা যদি কেটে দেই এম কাটা চলে গেল। ঠিক আছে, এখানে দেখো লিখতে পারি কি হাফ × ভি স্কোয়ার। এখন আমরা ভি স্কোয়ার ইকুয়াস টু জানি কি ভি স্কোয়ার ইকুয়াস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন এইচটা কি উপর থেকে কী পরিমাণ নিচে নামছে সেটা, অ্যান্ড সেটা কত এইচ মাইনাস এক্স। আর ইউ কি আগে কি ছিল স্থির অবস্থায় ছিল, তাহলে ইউ হচ্ছে 0। তাহলে জাস্ট লিখতে পারি কত 2gh মাইনাস এক্স। তাহলে 2gh মাইনাস এক্স ইকুয়াস টু 2gx। এখন যদি আমরা দুই পাশে জি কাটা দিই অ্যান্ড 2 কাটা দিয়ে দিই তাহলে এখানে কিন্তু আমাদের আসবে কত এইচ মাইনাস এক্স ইকুয়াস টু 2x। তাহলে এইচ ইকুয়াস টু আসছে আমাদের 3x, আর আমাদের বের করতে হবে কি এক্সের মানটা। ঠিক আছে, সো এক্সের মানটা কি আমাদের আসলো h/3, অ্যান্ড এইচের মানটা আমরা কিন্তু আগেই পাইছিলাম 2, তাহলে 2/3 মিটার। অর্থাৎ ভূমি থেকে 2/3 মিটার উচ্চতায় আমাদের যে কাঙ্ক্ষিত গতিশক্তি সেটা বিভব শক্তির দ্বিগুণ হবে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো, এটা অনেক সোজা। আশা করছি 9, 10 এইগুলো তোমরা করে আসছো। ওকে, এরপর একটা নিউ কনসেপ্ট যেটা আছে সেটা হচ্ছে পরপর কয়েকটি ইট দিয়ে স্তম্ভ বানালে সেখানে আমাদের কাজের পরিমাণ কী হয়। ঠিক আছে, এটা কীভাবে বোঝা যায়, ধরো এই যে একটা স্তম্ভ আছে, আরেকটা ইট দিয়ে স্তম্ভ বানাইলাম, আবার আরেকটা ইট দিলাম, এভাবে করতে করতে অনেক দূর পরিমাণ স্তম্ভ তৈরি করা যায়, অনেকটা সিঁড়ির মতো। এইভাবে যদি আমরা কোনো স্তম্ভ বানাই বা সিঁড়ি বানাই তখন সেখানে আমাদের কাজের পরিমাণটা কত হয়। ঠিক আছে, এভাবে যদি স্তম্ভ বা সিঁড়ি বানানো হয় তখন আমাদের কাজের পরিমাণটা হয় এই যে সূত্রটার সমান, অর্থাৎ W = mgh n × n-1/2, সেখানে n হচ্ছে ইট সংখ্যা, অর্থাৎ যে কয়টা ইট নিয়ে আমাদের যে স্তম্ভটা বানানো হয়েছে। একটা ম্যাথ দিলে তোমরা কিন্তু বুঝবা। ওকে, এই দেখো ওই ম্যাথটাই দাগটা নিলাম আমরা, যে প্রতিটি এত মিটার কিউব আয়তনের এত কেজি ভরের 4টি ব্লককে পরপর সাজিয়ে স্তম্ভ তৈরি করা হলে টোটাল কাজ কত। ঠিক আছে, টোটাল কী পরিমাণ কাজ করতে হয়েছে এভাবে ব্লক সাজানো হলে সেটা তোমাদের বের করতে হবে। ওকে, এটা আমরা কীভাবে বের করব, আমি কি বললাম আগের সূত্রটা, পরপর যদি ব্লকগুলো দিয়ে একটা স্তম্ভ বানাই তাহলে সূত্র হচ্ছে mgh n × n-1/2।
ঠিক আছে, তাহলে সূত্র সরাসরি চলবে কত, ডাব্লিউ ইকুয়ালস টু mg h ইন্টু n মাইনাস 1/2। এখন তোমরা ভ্যালুগুলো বসাবো, ঠিক আছে, ভ্যালুগুলো যদি বসাই এম এর মান কত, এখন দেখো প্রত্যেকটার ভর হচ্ছে 250 কেজি, বাট ব্যবহার করা হয়েছে কত, 4টা, তাহলে এম কত, 250 ইন্টু 4, জি এর মান আমরা জানি 9.8, অ্যান্ড এইচ হিসেবে দেখো প্রত্যেকটার জন্য আয়তনের মানটা দেওয়া আছে, অ্যান্ড এটাই কিন্তু এইচ হিসেবে কাজ করবে, 0.125 ইন্টু এন কি, এন কিন্তু আমরা আগের বার দেখছিলাম কত, ইট সংখ্যা, তাহলে ইট সংখ্যা কত, 4টা, তাহলে 4 ইন্টু 4 মাইনাস 1/2, অ্যান্ড এটা যদি সলভ করো তাহলে আমাদের অ্যান্সারটা আসবে। সো এটা একটু ক্যালকুলেট করে নিও, অ্যান্ড অ্যান্সারটা চলে আসবে। সো আমি আশা করছি বোঝাতে পারছি যে স্তম্ভগুলো যদি বানানো হয় অনেকগুলো ইট দিয়ে কিংবা ব্লক দিয়ে, তখন আমরা এই সূত্রটা ইউজ করবো, যেখানে এন হচ্ছে ব্লক সংখ্যা কিংবা ইট সংখ্যা, ঠিক আছে। সো পরেরটাই যাই। ওকে, এটা একটু ইন্টারেস্টিং ম্যাথ অ্যান্ড অনেকটা এক্সট্রাঅর্ডিনারি ম্যাথ বলা যায়। ওকে, ক নাম্বারে আমাদের কি আছে দেখো, ক নাম্বারে বলছে কি যে নিচে, আচ্ছা প্রথমে দাগটা পড়ি, যে এই যে চিত্র আছে এই চিত্রের বিএ, অর্থাৎ বিএ হচ্ছে আর বি সি দুইটা আনত তল, বিএ তলের ঘর্ষণ বল এত এবং বিসি তলের ঘর্ষণ বল এত, 3 কেজি ভরের একটি ধাতব গোলক বি বিন্দুতে রাখা আছে। ওকে, এখানে রাখা আছে। এখন বলা হয়েছে কি বি বিন্দুতে থাকা গোলকটির বিভব শক্তি কত, অর্থাৎ এই বিন্দুতে যদি থাকে তাহলে বিভব শক্তি কত। আচ্ছা, এই বিন্দুতে থাকার জন্য আমাদের কী বের করতে হবে, অবশ্যই একটা কি, এই উচ্চতাটা বের করতে হবে। এখন এই উচ্চতাটা কীভাবে বের করব, দেখো এটা হচ্ছে কি 50 ডিগ্রি আর এটা হচ্ছে কি অতিভুজ দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা সেই আগের মতো করে এই উচ্চতাটা বের করতে পারবো, সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমাদের সরাসরি এমজিএইচ যদি লিখে দিই, এম এর মান হচ্ছে 3 কেজি, জি এর মান 9.8, আর এই হিসেবে কাজ করবে কত, 20 ইন্টু সাইন 50, অ্যান্ড এটা সলভ করলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 450.4 জুল। ঠিক আছে, সো গ নাম্বার শেষ। এখন বড় গ নাম্বারটা দেখো কী বলা হয়েছে, একটু মনোযোগ দিবা। গোলকটিকে একবার বিএ পথে এবং আরেকবার বিসি পথে পড়তে দেওয়া হলো, এ ও সি বিন্দুতে গোলকটির গতিশক্তি কত। ঠিক আছে, কি একবার হচ্ছে এইভাবে এই বিন্দুতে, আরেকবার এই বি থেকে সি বিন্দুতে পড়তে দেওয়া হয়েছে, কোন পথে আর কি, এ আর সি বিন্দুতে আমাদের এরপরে গতিশক্তিটা বের করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে আর এখানে গতিশক্তি বের করতে বলা হয়েছে, অর্থাৎ একবার এইভাবে পড়তে দিয়েছে আর একবার এইভাবে পড়তে দিয়েছে, কোথায় গতিশক্তি বেশি অ্যান্ড কোথায় গতিশক্তি কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। ঠিক আছে, এখন তাহলে দেখো গতিশক্তি বের করার জন্য আমাদের সূত্র কি, হাফ এম ভি স্কোয়ার, এম জানি, হাফ তো হাফই, আমাদের যে কোনোভাবে ভি এর মানটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা কি হাফ এম ভি স্কোয়ার সূত্রটা ফেলাতে পারবো। এখন প্রথম যে চিত্রটা আছে না সেটার দিকে তাকাও, অর্থাৎ বি থেকে যে এ এই পথে ধরো নামবে আমাদের, ঠিক আছে, বি থেকে এ এই পথে নামবে, তো কালারটা চেঞ্জ হয়ে গেলো, সরি, যাই হোক, বি থেকে এ এই পথে নামবে। এখন বি থেকে এতে নামার পথে দেখো আমাদের কী বলা আছে, বি এ তোদের ঘর্ষণ বলের মান 1.5 নিউটন পার কেজি। এখন এখানে বলা আছে যদিও ঘর্ষণ বল, বাট একক কী দেওয়া আছে দেখো, নিউটন পার কেজি। নিউটন কার বলের একক এফ, আর কেজি কার একক এম, তাহলে এফ বাই এম আমরা কি জানি, এফ ইকাস টু এম এ অ্যান্ড এ ইকাস টু কত, এফ বাই এম। তাহলে এটা কিন্তু টোটালি আমাদের নিউটন পার কেজি, অর্থাৎ কি এটা একটা ত্বরণের একক দেওয়া আছে। ঠিক আছে, এখন যেহেতু বল কী করছে, উপর থেকে পড়ে গেছে, বল যদি উপর থেকে নিচে পড়ে যায় সেক্ষেত্রে আমাদের কি বলটা চলমান অবস্থায় আছে, অ্যান্ড চলমান অবস্থায় থাকলে আমরা লিখতে পারি কি সামেশন অফ এফ ইকাস টু এম এ, অ্যান্ড এফটা কি, এই এফটা কিন্তু আমাদের ইফেক্টিভ এফ, অর্থাৎ টোটালি যে নেট বলটা কাজ করতেছে সেটা। এখন দেখো বলটা যেহেতু নিচে পড়তেছে, ঢাল বরাবর চললে আমরা কী বলছিলাম, সাইন পার্টটা কাজ করে, তাহলে ঢাল বরাবর চলতেছে কত, এমজি সাইন থিটা, আর উপর দিকে কাজ করতেছে কি একটা ঘর্ষণ বল, কিন্তু ঘর্ষণ বল না, আমাদের দেওয়া আছে কি ঘর্ষণ ত্বরণ,
অর্থাৎ এই একটা ঘর্ষণ বল আছে অ্যান্ড এটা ইকুয়ালস টু এম এ। এখন আমরা মান বসাবো যদি এম এর মান আমরা জানি কত 3 কেজি, জি এর মান জানি 9.8 ইন্টু সাইন 50 ডিগ্রি এই ক্ষেত্রে, হ্যাঁ বি এ পথে 50 ডিগ্রি মাইনাস এফ কত, আমি কি বললাম একটু আগে, এই যে 1.5 এটা কি ত্বরণের একক দেওয়া আছে, আর বল মানে কি ভর ইন্টু ত্বরণ, তাহলে ত্বরণটা লিখলাম ইন্টু ভর কত 3 কেজি ইকুয়ালস টু এম, এম আমাদের বলা আছে কত 3 কেজি ইন্টু এ, এখান থেকে আমরা এর মানটা বের করবো অ্যান্ড এর মানটা আসবে কি 6.007 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন এ পেয়ে গেছি, ভি পাওয়া কি কঠিন, কঠিন না কিন্তু, ভি স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি কি ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে ভি এর মান কত, ইউ এর মান যেহেতু আমরা দেখি আগে কি স্থির অবস্থায় ছিল 0, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মানটা কত, ঠিক আছে এইচ এর মানটা কিন্তু আমরা কি জানি, এই যে এই বরাবর এইচটা কী ছিল 20 সাইন থিটা, 20 ইন্টু সাইন 50, অ্যান্ড এটা যদি সলভ করি তাহলে আমাদের খুব সুন্দর একটা মান আসবে আশা করি, সেটা হচ্ছে 360 ডিগ্রি, 360 ইন্টু 0.434 জুল। ওকে, সো এটা কিন্তু আমাদের অ্যান্সার প্রথম অংশে। তো আমি প্রথম অংশে কী করলাম আবার বলি, যে বি এ পথে যে চলতেছিল যখন একটা ঢাল বেয়ে চলতেছিল, এখন ঢাল বেয়ে যেহেতু নিচে নামছে অ্যান্ড চলমান অবস্থায় আছে, চলমান অবস্থায় থাকলে অবশ্যই আমাদের কী কাজ করে, আমাদের যে ইটা সামিশন এফ এফ ইকাস টু এম এ এটা কাজ করে। এখন সামিশন এফ এফ যেটা আছে এটা হচ্ছে আমাদের নিট ত্বরণ, যেটা নিট বল হিসেবে কি নিচের দিকে নামতেছে এম জি সাইন থিটা অ্যান্ড উপরের দিকে একটা ঘর্ষণ বল কাজ করতেছে, সেই ঘর্ষণ বলটা কি এম, সেই ঘর্ষণ বলটা হচ্ছে এফ, ছোটাতের এফ, সেই ছোটাতের এফ ইকাস টু আবার কি এম এ, অ্যান্ড ওইটা পুরোটা ইকাস টু আমরা দেখতে পারি কি এম এ, সেখান থেকে আমরা কী বের করলাম এ এর মানটা বের করলাম। এখন এর মান থেকে আমরা কি ভি এর মানটা বের করলাম, কেন ভি এর মানটা বের করলাম, আচ্ছা এখানে আমরা একটু ভি এর মানটা বের করা ভুল হয়েছে। আচ্ছা ভি এর মানটা আমরা কেন বের করছি বলো, ভি এর মানটা বের করছি যেন আমরা গতিশক্তি বের করতে পারি, ঠিক আছে, অ্যান্ড ভি এর মানটা আসবে হচ্ছে একটু ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 15.5 মিটার পার সেকেন্ড। সো ভি এর মানটা আমরা পেয়ে গেছি, ভি এর মানটা যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমার ডাব্লিউ মানটা একদমই সোজা, ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, সবগুলো মান জানি, এক মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমাদের আসবে হচ্ছে 360.4 জুল। ওকে, প্রথম অংশ কিন্তু আমরা বুঝতে পারছি আশা করি। এখন পরের অংশটা দেখো, পরের অংশটা কি দেখো, সেমভাবে প্রথম অংশে আমরা কী করলাম, যে কোনোভাবে আমরা সামিশন অফ এফ ইকাস টু এম এ দিয়ে এর মানটা বের করছি, পরেরটার ক্ষেত্রে কী করবো সেম কাজটা করবো, ঠিক আছে। পরেরটাই দেখো ঘর্ষণ বলের মান বলা আছে, অর্থাৎ ত্বরণে যেটা মান দেওয়া আছে 1, তাহলে এখানে আমরা সামিশন অফ এফ ইকাস টু এম এ খাটাবো, ঠিক আছে, সামিশন অফ এফ ইকাস টু এম এ, এম এফ কাজ করছে কি নিজের দিকে এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা, এখানে থিটা দেখো কত ছিল, এখানে থিটা আবার 40 ডিগ্রি, তাহলে এম জি 40 ডিগ্রি মাইনাস বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করতেছে, সেই ঘর্ষণ বলটা কি ছোটাদের এফ ইকাসটি কত তখন ছিল ইন্টু 3 হচ্ছে আমাদের ভর, অ্যান্ড এটা ইকাসটা হচ্ছে এম এর মান হচ্ছে 3 অ্যান্ড এ, এটা একটা প্রাইম দিয়ে লিখি, তাহলে এখান থেকে আমরা নতুন এ এর মানটা পাবো, ঠিক আছে। সো নতুন এর মানটা কত তুমি একটু ক্যালকুলেট করে নেবা নতুন এর মানটা, ঠিক আছে, নতুন এ পেয়ে গেলাম, অ্যান্ড এ পেয়ে গেলেও কিন্তু আমরা আবার রুট ওভার অফ 2 ইন্টু জি না সরি এখানে এ ইন্টু এইচ, হ্যাঁ এখানে আবার এইচ মানে কী হবে, এখানে আবার দেখো এইচ মানে কী হবে, এইচ মানে কি আবার এই বরাবর, তাহলে কত এই আগেরটা, আচ্ছা আচ্ছা একটু সরি, এইচ এখানে এইচ কত হবে তোমরা একটু বের করবা, ঠিক আছে, এইচ এখানে কত হবে, দেখো এই যে সমকোণী ত্রিভুজ আছে না এটার দিকে তাকাবা, এখানে বরাবর একটা লম্ব টানছি, অ্যান্ড আগের যে এইচের মানটা আছে সেটা একটু আমরা জানি কত 20 সাইন থিটা, আর কি এখানে একটা ডিগ্রি জানি, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু আবার কি লম্ব বাই অতিভুজ, ওই সূত্রটা ফালিয়ে দিব, ঠিক আছে, সেখানে আমরা এইচের মানটা পাবো, অ্যান্ড সব কিছু করার পর ভি এর মানটা আসবে, অ্যান্ড ভি এর মানটা থেকে আমরা ডাব্লিউ টু এর মানটা পেয়ে যাবো, অ্যান্ড ডাব্লিউ টু এর মানটা যদি আমি ভুল না করি সেটা আসবে হচ্ছে 378.93 জুল, ঠিক আছে। সো এই ম্যাথটা আমি আবার একটু রিকল করি কারণ এটা একটু মানে ভিন্ন ধর্মী ম্যাথ। প্রথম ঘ নাম্বারটা আমরা আশা করি বুঝতে পারছি।
বড় কোনো নাম্বারে কী করলাম, বি এ পথে এবং বিসি পথে চলাচল করছে। তো আমরা ফার্স্টে কী করলাম, বি এ পথটা কাউন্ট করলাম। বি এ পথটা কাউন্ট করার পরে দেখলাম যে বি এ পথ বরাবর গড়িয়ে পড়তেছে, তাহলে এখানে কি সামিশন অফ এফ ইকাস টু এম এ কাজ করতেছে। এখন সামিশন অফ এফ ইকাস টু কি, একটা নিট বল, সেটা কি নিচের দিকে কাজ করতেছে আমাদের কি এম জি সাইন থিটা, আর উপর দিকে কাজ করতেছে একটা ঘর্ষণ বল, সেটা হচ্ছে এফ, ছোটো হাতের এফ, অ্যান্ড এটা ইকাস টু কি এম এ। তাহলে মানগুলো বসিয়ে দিলাম, অ্যান্ড সেখান থেকে আমরা এর মান পাইলাম। এর মান পাওয়ার পর এর মান পাওয়ার পর আমরা কী করলাম, ভি স্কোয়ার ইকাস টু ইউ স্কোয়ার প্লাস 2gh এইটা ইউজ করলাম। অ্যান্ড এটা ইউজ করার পরে, আচ্ছা আমরা কিন্তু এখানে একটু ভুল করছি, 2gh না 2ah, ঠিক আছে। অ্যান্ড এর মান কত, 6.007, ঠিক আছে। এখান থেকে আমরা কী পেলাম, ভি এর মানটা পেয়ে গেলাম। কেন ভি এর মানটা বের করলাম, কারণ আমাদের গতিশক্তি লাগবে। ভি এর মানটা যদি ডাব্লিউর ইকাস টু হাফ এম করে বসে দেয়, তাহলে এই মানটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে পরেরটার ক্ষেত্রে, অর্থাৎ এই যে বি থেকে সি ঢাল বরাবর নামতেছিল, তখনও সেমভাবে সামিশন অফ এফ ইকাস টু এম এ দিলাম। নিচের দিকে এম জি সাইন থিটা কাজ করলো, যেখানে থিটার মান ভিন্ন, মাইনাস সূত্রটার এফ কাজ করলো, এটা ইকাস টু এম এ। এখানে এ প্রাইম দ্বারা প্রকাশ করলাম। এখানে এ প্রাইমের মানটা তোমরা বের করে নিবা, আবার ভি এর সূত্রটা দিয়ে দিবা। ভি এর সূত্র দিলে রুট ওভার অফ 2ah। এখানে এইচ কীভাবে বের করবো, এই যে আগের যে এইচটা সেটা আমরা জানি, আবার ডিগ্রি দেওয়া আছে, তাহলে সাইন থিটা ইকাস টু লম্ব বাই অতিভুজ, এই সূত্রটা ফালিয়ে দিব। তাহলে আমরা W2 এর মানটা পাবো। অ্যান্ড W2 এখানে কিন্তু W সূত্র কী দিব, হাফ এম ভি স্কোয়ার, সেখানে ভি কিন্তু এই যে নতুন ভিটা, অ্যান্ড সেখান থেকে আমরা মানটা পেয়ে যাবো। আশা করছি তোমরা করতে পারবা। ওকে, এরপরে ম্যাথটা, এই ম্যাথটা তোমাদের ঢাকা বোর্ড 19-এ আসছিল। অ্যান্ড আমরা যখন কলেজের টেস্ট পরীক্ষা দিতাম না, এই ম্যাথটা সবসময় থাকতো। মানে এই ম্যাথটা মনে হয় আমাদের কার বইয়ের যেন উদাহরণ ছিল, ঠিক আছে। হয়তো পরে অ্যাড করা হয়েছে বোর্ড পরীক্ষা আসার পর, বাট এই ম্যাথটা কমন বলা যায়। ওকে, দেখো সেম ওই চিত্রটাই দেওয়া আছে। হ্যাঁ, আগের ম্যাথে যে দেখছিলাম আমরা, সেখানে এখানে কত 30 ডিগ্রি কিন্তু, হ্যাঁ 30 ডিগ্রি। ওকে, উদ্দীপক 25 কেজি ভরে একজন বালক 3 কেজি ভরে একটি গোলক হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে 2 মিনিট সময় নিল। ছাদ থেকে গোলকটি ছেড়ে দেওয়ায় তা সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। ওকে, গোলকটি ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পরে, ওকে এখান থেকে ছেড়ে দিয়েছে, তার 1 সেকেন্ড পরে শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য হয়েছে কিনা সেটা আমাদের বিশ্লেষণ করতে বলা হয়েছে। আচ্ছা, ফার্স্টে আমাদের জানতে হবে কি শক্তির নিত্যতা সূত্রটা কী, ঠিক আছে। শক্তির নিত্যতার সূত্রটা আমাদের খুব শর্টলি ডিফাইন করলে বলা যাবে যে, যেখানেই আমরা মানে যে পয়েন্টেই আমরা ধরি না কেন, গতিশক্তি প্লাস বিভব শক্তি যোগ করলে আমাদের টোটাল শক্তি সমান হবে। অর্থাৎ শক্তির কোনো ধ্বংস হয় না, শক্তি জাস্ট কি চেঞ্জ হয়, রূপান্তর হয়। কখনো গতিশক্তি বেশি, কখনো বিভব শক্তি বেশি, প্লাস টোটাল শক্তি যদি আমরা যোগ করি সেটার কোনো পরিবর্তন আসবে না। এটা কিন্তু আমাদের শক্তির নিত্যতার সূত্র। তাহলে এখানে আমরা এই পয়েন্টটা যদি এ দেই, হ্যাঁ, অ্যান্ড ধরলাম যে 1 সেকেন্ড পরে এই বি পয়েন্টে চলে আসছে, ঠিক আছে। অ্যান্ড এই পয়েন্টটা যদি সি দেই, আমি একটু আলাদাভাবে আঁকাই, ঠিক আছে। ধরো এখানে আমরা এ পয়েন্টে ছিল, 1 সেকেন্ড পর বি পয়েন্টে আসছে, অ্যান্ড এটা ধরলাম সি পয়েন্ট, ঠিক আছে। এখন কি বললো, 1 সেকেন্ড পরে জাস্ট টি ইকাস টু বলা আছে, 1 সেকেন্ড পরে নিচে নামছে, তখন আমাদের শক্তি নিত্যতার সূত্র। তাহলে আমরা কি বললাম, দুইটা পয়েন্টে আমরা কাউন্ট করবো শক্তি সমান আছে কিনা। ওকে, সো ফার্স্টে যে এ পয়েন্ট আছে না, এ পয়েন্টে যাই। এ পয়েন্টে ইপি ইকাস টু হোয়াট, ইপি ইকাস টু কি এম জি এইচ, এম এর মান কত 28, কারণ দুটো যোগ হবে, ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ, এই হিসেবে কী কাজ করবে আমরা জানি, 20 ইন্টু সাইন 30, ঠিক আছে। 20 সাইন 30, কেন 20 সাইন 30, কারণ এই যে এই লম্বটা বের করতে হবে, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। থিটা কিন্তু এই যে এইটা, থিটা কিন্তু এই নিচের এটা কিন্তু থিটা কাজ করবে, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। ওকে, অ্যান্ড ইপির মানটা আসবে হচ্ছে 294 জুল। আচ্ছা, এই উচ্চতায় ওটা স্থির অবস্থায় ছিল, তাহলে কি ইকে কিছু আছে, ইকে কিন্তু নাই, এখানে ইকে 0, তাহলে ই ইকাস টু কি ইপি প্লাস ইকে, দুটো যোগ করলে কি আমাদের 294 জুল হয়ে গেল। এখন আমরা কি করব, বস্তুটা গড়িয়ে গড়িয়ে কি এই যে বি পরিমাণ বি পয়েন্টে আসলো, এই বি পয়েন্টে ইপি আর ইকে বের করবো, অ্যান্ড দুটা যোগ করে যদি 294 আসে, তাহলে কি
নিত্যতার সূত্রটা মানছে। ওকে, এখন আমরা বি পয়েন্টে গেলাম, ঠিক আছে। আচ্ছা, বি পয়েন্টে যাওয়ার সময় কী করলাম আমরা? 1 সেকেন্ড একটা সময় নিছি বি পয়েন্টে। এখন এই সিকাসটা আমরা কি জানি? এই সিকাস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বাট এখানে কি আগে স্থির ছিল, সো ইউ এর মান 0, হাফ এ ইন্টু টি স্কোয়ার। এখন হাফ ইন্টু এ কত? কী করতেছে? এই বরাবর কিন্তু নামতেছে। আমি কি বলছিলাম? ঢাল বরাবর নামলে ত্বরণের সাইন পার্টটা কাজ করে। তাহলে এই বরাবর যখন নামতেছিল তখন কি আমাদের অভিকর্ষ ত্বরণ যেটা ছিল 9.8, তার সাইন পার্টটা কাজ করতেছিল, অ্যান্ড সেটা কত? সাইন 30 ডিগ্রি, কারণ এই যে এখানে কিন্তু আমাদের থিটা 30 ডিগ্রি, হ্যাঁ, ইন্টু টি স্কোয়ার। টি মানে কত? 1। তাহলে এই বরাবর এইচের মান যেটা হচ্ছে এবির মান, মানে এই বরাবর ঢাল বরাবর নামছে কতটুকু, এটা সলভ করলে আসবে হচ্ছে 2.45 মিটার। ওকে, সো এই পার্টটা আমরা পাইছি। এখন আমাদের এই পার্টটা পেয়ে কি কোনো লাভ হয়েছে? বিভব শক্তি বের করার লাগে আমাদের খাড়া যে উচ্চতা সেটা। তাহলে এখানে একটা যদি দাগ, একটা ভূমি টেনে দেই, তাহলে এটাও কিন্তু আমাদের থিটা। দেখো, তাহলে আমরা এইচের মান জানি, থিটার মান জানি, তাহলে কিন্তু এই এসির মানটা কিন্তু আমরা সহজেই বের করতে পারবো সেম সাইন থিটার সূত্র দিয়ে। তো সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে ওই এসি বাই অতিভুজ হচ্ছে ওই এইচ, যেটা আমরা পাইলাম। অ্যান্ড এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের এসি এর মানটা আসবে হচ্ছে, আমি একটু সলভ করলে পাবো হচ্ছে 1.225। আচ্ছা, তাহলে এসি এর মান যদি এত পাই, আর এখানে তো ডি এ দিলাম, তাহলে ডি এর মান কত? সিটি এর মান কত? সিটি এর মান কত? পুরাটা কত ছিল? দেখো, পুরাটা কিন্তু আমাদের ছিল কত? 20 সাইন থিটা, 20 ইন্টু সাইন 30, সরি 20 ইন্টু সাইন 30। পুরোটা 20 সাইন 30 কীভাবে? এই দেখো, এই যে চিত্রে এই বরাবর আছে হচ্ছে 20 আর এখানে থিটা, তাহলে সাইন থিটার সূত্র দিয়ে এই বরাবর পুরাটা মানে পুরা লম্বটা হচ্ছে 20 সাইন থিটা। আর উপরে এসি কতটুকু দেখো, শুধুমাত্র 1.225। আর এখান থেকে আমরা কিন্তু সিডি এর মানটা পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে সিডি এর মানটা যদি আমরা সলভ করি তাহলে সিডি এর মানটা আসতেছে হচ্ছে 8.75। ওকে, এত মিটার। তাহলে কিন্তু আমরা এসি এর মানও জানি, সিডি এর মানও জানি। ঠিক আছে, এখন আমরা সূত্র ফলাবো। বি পয়েন্টে ইপি এর মান কত? ইপির জন্য কী লাগে আমাদের? এমজিএইচ। এম এর মান আমরা জানি 28, জি 9.8 ইন্টু এইচ। ইপি আমরা কী বলি? ভূমি থেকে কতটুকু উচ্চতা। তাহলে ভূমি থেকে এই যে সি পর্যন্ত উচ্চতা কত? সিডি। সিডির মানটাকে আমরা বের করছি কত? ইন্টু 8.75। হ্যাঁ, এটা যদি সলভ করি তাহলে আসবে হচ্ছে 257.25। ওকে, এরপর আসবে ইকে। ইকে কি? গতিশক্তি। গতিশক্তির ক্ষেত্রে এইচের মানটা কী লাগে আমাদের? উপর থেকে কতটুকু নামছে সেটা। ওকে, উপর থেকে নামছে কত? এসি পরিমাণ, অ্যান্ড এসির মান আমরা জানি। হ্যাঁ, এসির মান জানি। এখন ইকে ক্ষেত্রে আমরা কী লিখি? হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু ভি স্কোয়ার। এম থাকবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আর আমাদের কি ইউ স্কোয়ার 0 থাকে, কারণ আগে আদিবেগ 0 থাকে। তাহলে 2 ইন্টু জি ইন্টু এইচ। এইচ কি? উপর থেকে কতটুকু নামছে সেটা হচ্ছে এসি পরিমাণ। হ্যাঁ, তাহলে 2 যদি কাটা দিই তাহলে আসবে হচ্ছে এমজি ইন্টু এসি। এসি মানে কত? 1.225। অ্যান্ড এটা যদি সলভ করি তাহলে আসবে হচ্ছে 36.015 জুল। এখন আমি কি বলছিলাম? নিত্যতার সূত্র কখন লাগবে? যখন এ পয়েন্টে টোটাল শক্তি, হ্যাঁ, আর এই যে বি পয়েন্টে টোটাল শক্তি দুটো সমান হবে। এখন বি পয়েন্টের টোটাল শক্তি বের করার জন্য আমাদের সূত্র কি? ইবি, অ্যান্ড ইবি ইকুয়ালস টু কী হবে? ইপি প্লাস ইকে, অর্থাৎ এই দুটো যোগ 257.25 প্লাস 34.015। হ্যাঁ, এই দুটো যোগ করলে দেখবা কি কাছাকাছি একটা 294 কাছাকাছি একটা মান আসে। সো আমরা দেখতে পেলাম কি বি পয়েন্টে, আচ্ছা এই যে এই পয়েন্টে ইপি আর ইকে যোগ করার ফলেও 294 জুল আসলো। আর ঠিক একইভাবে এ পয়েন্ট যেটা ছিল সেখানেও কিন্তু আমাদের টোটাল কাজ কি 294 জুল আসলো। অর্থাৎ দুটা পয়েন্টে কি আমাদের কাজের মানটা সমান আসছে। তাহলে অবশ্যই তারা শক্তি নির্ধারণ সূত্র মেনে চলেছে। ওকে, আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে ম্যাথটা, এটা কিন্তু 24 বোর্ডে আসে একটা ম্যাথ। ক তোমরা পড়ে নিবা অবশ্যই, আমি শুধু ক নাম্বারে যাই।
ওকে, ঘর্ষণহীন আণবিক তলের উপর একটি দৃঢ় অবস্থান থেকে একটি স্প্রিং এর এক প্রান্ত আটকে অপর প্রান্তে বল প্রয়োগ করায় 5 সেন্টিমিটার পরিমাণ সংকুচিত করে ছেড়ে দেওয়া হলো। ওকে, এতে স্প্রিংটি আদি অবস্থায় ফিরে আসলো। স্প্রিংয়ের একটা ধ্রুবক দেওয়া আছে। ওকে, আমাদের গ নাম্বারে বলছে কি, স্প্রিংটি যদি এত প্রসারিত করলে সঞ্চিত বিভব শক্তি কত? আচ্ছা, স্প্রিংয়ের ক্ষেত্রে সঞ্চিত বিভব শক্তি কে না, আমরা এটা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। স্প্রিংয়ের ক্ষেত্রে সঞ্চিত বিভব শক্তির সূত্র কি? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ ইন্টু কে এর মান কি? কে এর মান হচ্ছে এই দেখো 120 ইন্টু এক্স কি দেখো কতটুকু প্রসারিত করা হয়েছে, 2.5 সেন্টিমিটার। তাহলে ইন্টু 10⁻²² স্কোয়ার। ওকে, সো এটা সলভ করলে আসবে হচ্ছে 0.0375 জুল। ওকে, আচ্ছা, বড় কোন নাম্বার কী বলছে? উদ্দীপকের স্প্রিংটি কি সংরক্ষণশীল বল কি না? ওকে, এটা বের করার জন্য আমাদের আগে বুঝতে হবে কি সংরক্ষণশীল বল কোনটা। ওকে, একদম টোটালি বুঝে নাও, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ সবসময় কী হবে? শূন্য হবে। অর্থাৎ সংরক্ষণশীল বল দ্বারা ডাব্লিউ এর মান অবশ্যই হতে হবে আমাদের 0 জুল। এটা কীভাবে পাবো? আচ্ছা দেখো কী বলছে, বল প্রয়োগ করে 5 সেন্টিমিটার পরিমাণ সংকুচিত করা হয়েছে। 5 সেন্টিমিটার পরিমাণ। ওকে, অর্থাৎ ফার্স্টে আমাদের স্প্রিংটা এরকম ছিল, এখানে একটা স্প্রিং ছিল, পরবর্তীতে কী করলাম, এবার একটা ফোর্স প্রয়োগ করলাম। ফোর্স প্রয়োগ করার ফলে স্প্রিংটা সংকুচিত হয়ে গেল। ঠিক আছে, আগে এতটুকু প্রসারিত ছিল, এখন এই পরিমাণ ছোট্ট হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমরা বল প্রয়োগ করলাম যেদিকে, হ্যাঁ বল প্রয়োগ করলাম যেদিকে স্প্রিংটা, আর সরি হ্যাঁ আচ্ছা, তাহলে স্প্রিংটা আমরা বল প্রয়োগ করলাম যেদিকে, স্মরণটাও কিন্তু হলো কি সেই দিকে। আর আমরা কি জানি, বল প্রয়োগ যেদিকে স্মরণও যদি সেদিকে হয় তাহলে সেটা কি পজিটিভ কাজ। তাহলে আমরা যদি এটা মুছে দেই, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা কী বললাম, ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, যেখানে হাফ ইন্টু 120 ইন্টু বল প্রয়োগ করার ফলে স্মরণ কত? 5 সেন্টিমিটার, 5 ইন্টু 10⁻² স্কোয়ার, অ্যান্ড এটা আসলো কি 0.15 জুল। ঠিক আছে, এখানে পজিটিভ কেন হলো? কারণ যেদিকে বল প্রয়োগ করলাম সেদিকে স্মরণ হলো। এখন দেখো স্প্রিংটা যখন এইভাবে কি সংকুচিত হয়ে আছে, অ্যান্ড বল প্রয়োগ করা শেষ, এখন বল প্রয়োগ করার পরে যখন আমরা ধরো হাতটা সরিয়ে নিছি, তখন কিন্তু স্প্রিংটা আবার কি আগের অবস্থায় পৌঁছে যাবে। হ্যাঁ, তাহলে বল প্রয়োগ করছিলাম আমরা এদিকে, যার কারণে সংকুচিত হইল, বাট স্প্রিংটা পরবর্তীতে প্রসারিত হয়ে কিন্তু এদিকে চলে গেল। তাহলে ফোর্সের দিক এদিকে, আর কি স্মরণের দিক কি উল্টা। তাহলে বল প্রয়োগের দিক আর স্মরণের দিক যদি ভিন্ন হয়, তাহলে কি আমরা কাজের পরিমাণ কি নেগেটিভ লিখতে পারি, তাই না? নেগেটিভ লিখতে পারি। তাহলে এটার ক্ষেত্রে ডাব্লিউ মান কী হবে? -12 এক্স স্কোয়ার। একটা মানগুলো কিন্তু আমাদের সেমই, তাহলে অ্যান্সারটা আসবে -0.15 জুল। তাহলে এটা যদি W2 দেই, অ্যান্ড এটা যদি W1 দেই, তাহলে টোটাল ডাব্লিউ কাজটা কি W1 প্লাস W2, যেখানে তাদের মান সমান, শুধু কি সামনে একটা মাইনাস। তাহলে টোটালি আমাদের 0 আসলো। আর আমরা কি বলছিলাম, যদি 0 আসে তাহলে আমাদের কি সংরক্ষণশীল হবে। তাহলে দুটা বল কি সংরক্ষণশীল বল। ওকে, সো আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। এরপরে টাইপ 4, কাজ শক্তির উপপাদ্য। ওকে, কাজ শক্তির উপপাদ্য ক নাম্বারে একটা কোশ্চেন আসতে পারে যে কাজ শক্তির উপপাদ্য কী। সো কাজ শক্তির উপপাদ্য একদম শর্টলি বলতে গেলে সেটা হচ্ছে গতিশক্তি পরিবর্তন ইকুয়ালস টু কৃত কাজ। ওকে, গতিশক্তি পরিবর্তন ইকুয়ালস টু কৃত কাজ। ঠিক আছে, এখন আমরা ম্যাথে যাই। ওকে, আচ্ছা ম্যাথটা পড়ো যে একটি কণার উপর এত বল প্রয়োগ করায় পি বিন্দু হতে কিউ বিন্দুতে স্থানান্তরিত হয়। ওকে, এটা কিন্তু ভেক্টর ফর্মে দেওয়া আছে। অপর একটি বল এফ প্রাইম এফ বলের সাথে প্রযুক্ত হয়ে কণাটিকে পি বিন্দু থেকে আর বিন্দুতে স্থানান্তরিত করে। পি কিউ ও পি আর সরণের উভয় ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন সমান হবে কিনা। ওকে, আমি দেখো কী বলছিলাম, কাজ শক্তি উপপাদ্যে গতিশক্তির পরিবর্তন হচ্ছে কৃত কাজের সমান। তার মানে এখানে গতিশক্তির পরিবর্তন বের করা যা কথা, কৃত কাজ বের করা তাই কথা। এখন দেখো বল দেওয়া আছে আর একটা সরণ করছে, তাহলে কৃত কাজ ইকুয়ালস টু কি? বল ইন্টু সরণ। তার মানে এই প্রশ্ন আমাদের দুইটা ক্ষেত্রে
বল ইন্টু সরণ দিয়ে গুণ করার ট্রাই করতে হবে, ঠিক আছে। এখন প্রথম কেটে দেখো, এটা বল দেওয়া আছে, সেটা ভেক্টর ফর্মে আছে। হ্যাঁ, তো ডাব্লিউ ইকুয়াল টু কি আমরা জানি, এফ ডট এস, অর্থাৎ এফ আর এস এর যদি ডট গুণ করি তাহলে কিন্তু আমরা ডাব্লিউটা পেয়ে যাই। হ্যাঁ, এখন এসটা কত, ঠিক আছে, এসটা কত দেখো, পি কিউ সরণে বলছে। পি কিউ যদি ভেক্টর আকারে থাকে তাহলে কিন্তু আমরা লিখতে পারি কি, কিউ মাইনাস পি, এইভাবে, অর্থাৎ উল্টাভাবে আসতে হয়। এটা তোমরা আশা করি ভেক্টর অধ্যায়ে শিখছো। তাহলে এসের মানটা বের করার জন্য আমরা লিখতে পারি কি, 3 মাইনাস 2 আই ক্যাপ প্লাস মাইনাস 2 মাইনাস 1 জে ক্যাপ প্লাস 1 প্লাস 3 কে ক্যাপ, ঠিক আছে। সো এখান থেকে আসবে কি, আই ক্যাপ মাইনাস 3 অফ জে ক্যাপ প্লাস 4 অফ কে ক্যাপ, ঠিক আছে। এটা কি পেলাম, এটা কিন্তু আমরা এসের মানটা পেয়ে গেছি, অর্থাৎ পি কিউ। এটা কিন্তু আমাদের পি কিউ সরণ যেটা সেটা, ঠিক আছে। আর আমাদের বলের মানটা কিন্তু আগে থেকে দেওয়া আছে। তাহলে ডাব্লিউ ওয়ান ইকাস টু কি, এফ ডট গুণ এস, যেখানে এফ এর মান দেওয়া আছে 2 আই ক্যাপ প্লাস 3 ইন্টু জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, আর এস এর মান দেওয়া আছে আই মাইনাস 3 জে ক্যাপ প্লাস 4 ইন্টু কে ক্যাপ। ওকে, সো এটা যদি ডট গুণ করে দেই, তোমরা ডট গুণটা অবশ্যই পারো, ডট গুণ করলে আসবে হচ্ছে -15, ঠিক আছে। তো প্রথম ক্ষেত্রে ডাব্লিউ এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন সেকেন্ড ক্ষেত্রে ডাব্লিউ টু এর মান কত, সেমভাবে এফ ইন্টু এস দিতে হবে। এখন এই ক্ষেত্রে এস এর মান কত, সেটা কি, পি বিন্দু থেকে আর বিন্দুতে গেছে, তার মানে আর মাইনাস পি, এইভাবে বের করতে হবে। এখন এখানে এফ কত কাজ করবে এটা তোমাদের একটু বের করতে হবে। দেখো এখানে কিন্তু নতুন এফ প্রাইম কাজ করছে, বাট এফ প্রাইম একা কাজ করে নেই। দেখো বলা আছে কি, অপর একটি বল এফ প্রাইম এফ এর সাথে প্রযুক্ত হয়েছে, তার মানে আগে যে এফটা ছিল তার সাথে এফ প্রাইম যোগ হয়ে টোটাল বলটা কাজ করছে। তাহলে এখানে টোটাল বলটা কত দেখো, দেখো দুটো যোগ করে দিব। হ্যাঁ, 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, এটা আসবে, এটার সাথে আমরা প্লাস করে দিব মাইনাস আই ক্যাপ মাইনাস অফ জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে। এটা কিন্তু আমরা কি পুরোটা এফ পাইলাম, আর ইন্টু এস, এক্ষেত্রে এস কি আবার আর থেকে পিতে গেছে, তাহলে এখানে এস হবে কত, -2 -2 আই ক্যাপ প্লাস 1 মাইনাস পিতে কত 1 জে ক্যাপ প্লাস 3, আচ্ছা এখানকার 3 আর পি এর ক্ষেত্রে আছে কি -3, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল +3 অফ কে ক্যাপ, ঠিক আছে। সো এটা যদি সলভ করি তাহলে ডাব্লিউ টু এর মানটা পেয়ে যাবো, অ্যান্ড ডাব্লিউ টু এর মানটা পাবো অবশ্যই -10 জুল। সো আশা করছি আমরা বুঝতে পারছি, এটা পুরোটাই আসলে ভেক্টরের কাজ, জাস্ট এফ আর এস ডট গুণ করলে পাওয়া যায় এটাই। সো এটা আমি যখন সলভ করতাম না, আমার খুব ভুল হইতো, এই যে এফ এর সাথে এফ প্রাইম যে যুগ, এটা আমি সবসময় বাদ দিয়ে গেতাম। তো তোমরা এখানে একটু খেয়াল রাখবা, ঠিক আছে। এফ এর সাথে এফ প্রাইম দুটো যুগ হয়ে কিন্তু আমাদের টোটাল বলটা কাজ করছে। ওকে, এরপরে ম্যাথটা চট্টগ্রাম বোর্ড 22-এ আসছে। আচ্ছা, আমি কিন্তু বোর্ড ম্যাথগুলো বেশি ফোকাস করতেছি। হ্যাঁ, কলেজ ম্যাথগুলো আমাদের লাস্টে আসে, বাট তোমাদের আমি বলবো যে বোর্ড ম্যাথগুলো বেশি বেশি করা, ঠিক আছে। কলেজ ম্যাথগুলো আসলে মানে অনেক কলেজ আছে অনেক কঠিন কোশ্চেন করছে, এই মুহূর্তে আসলে এই কোশ্চেনগুলো আসলে দেখার কোনো প্রয়োজন নেই আমি মনে করি আসলে। তাও তোমরা দেখলে দেখতে পারো, বাট যেগুলো তোমার কনসেপ্টের মধ্যে তোমার পড়ার মধ্যে আছে ওগুলোই পড়ো। আর এই ভিডিও যদি তোমরা এমন কেউ দেখে থাকো যারা একদমই পড়াশোনা করো নাই, তোমরা ভিডিও দেখে বোঝার ট্রাই করো আসলে। হ্যাঁ, আর এরপরে তোমরা জাস্ট বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, ঠিক আছে। অ্যাটলিস্ট বোর্ড কোশ্চেনগুলো সলভ করলে আসলে মার্ক তোলার মতো একটা অ্যান্সার, মানে একটা প্রিপারেশন হয়ে যায়, ঠিক আছে। চলো এই ম্যাথটা সলভ করি। আচ্ছা, একটা চিত্র দেওয়া আছে, চিত্র থেকে আমাদের কি 800 কেজি ভরের একটি গাড়ি 60 কেজি ভরের একজন ড্রাইভার সহ পাশের চিত্রের মতো এই চিত্রের একটি আনত তল বরাবর ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে, আচ্ছা সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করছে। এই বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে এই পরিমাণ সময় নেই, ঠিক আছে। উদ্দীপকের গাড়িটি আনুভূমিক রাস্তায় 10 সেকেন্ডের মধ্যে স্থির অবস্থা থেকে এত বেগ অর্জন করতে পারবে কিনা নির্ণয় করো। অর্থাৎ আমাদের বেগ বের করতে বলা হয়েছে, অ্যান্ড বেগটা কি 60-এর বেশি কিনা 60-এর কম বা 60, সেটা আমাদের বের করতে হবে। ওকে, 10 সেকেন্ডের মধ্যে। এখন দেখো এই প্রশ্নে একটা ক্লু দেওয়া আছে, কি সেটা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার ব্যবহার করছে। তাহলে এই ম্যাথে আমাদের অবশ্যই ক্ষমতাকে কাজে লাগাইতে হবে। সো পি ইকুয়ালস টু আমরা কি জানি, ডাব্লিউ বাই টি,
ডাব্লিউ ইকুয়াল টু আমরা কী জানি mgh, ঠিক আছে। এম কি দেখো 1800 কেজি ভর, আবার 60 কেজি ভরের একজন ড্রাইভার, তাহলে টোটাল আমাদের কাজ করতেছে কত 1860। হ্যাঁ একটু ভালো করে লিখি আমি 1860 mg ইন্টু এইচ কি এই যে খাড়া সেটা, অ্যান্ড খাড়াটা নাই কিন্তু আমাদের থিটা মান বলা আছে আর অধিবস্ত আছে, তাহলে কত 100 ইন্টু সাইন 30, এটা 50 আসলে, বাই আমাদের কি সময় কি বলা আছে দেখো 30 সেকেন্ড, তাহলে 30 দ্বারা ভাগ, তাহলে আসবে কত সরি তাহলে আসবে হচ্ছে 30380। ওকে, এই এই ওয়াট পরিমাণ আমাদের ক্ষমতা, ঠিক আছে। এখন ডাব্লিউ কষ্ট আমরা কী জানি বল পিটি, হ্যাঁ তাহলে পি এর মান আমরা কী জানি 3380, কিন্তু টি এর মান কত দেখো বড় ঘরের জন্য টি কত 10 সেকেন্ড, তাহলে ইন্টু 10, তাহলে এটা যদি গুণ করে দেই 3380 জুল। ওকে, সো আমরা কী পেলাম সর্বোচ্চ ক্ষমতা যেহেতু ইউজ করতে বলা হয়েছে তাই ক্ষমতাটা বের করলাম, অ্যান্ড আমাদের বড় ঘন আমার টাইম যেহেতু ভিন্ন তাই ওই ক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা ডাব্লিউ মানটা বের করলাম। ওকে, এখন আমাদের কি বেগ বের করতে হবে। এখন ডাব্লিউর সাথে বেগের সম্পর্ক কী গতিশক্তি, অর্থাৎ ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি ইকুয়ালস টু কত √2 ইন্টু ডাব্লিউ বাই এম, তাহলে √2 ইন্টু ডাব্লিউ এর মান আমরা পাইছি 38, আচ্ছা এখানে আরেকটা জিরো আসবে 3800 বাই এম, অ্যান্ড এম এর মানটা কত দেখো 1860, অ্যান্ড এটা যদি সলভ করি তাহলে আমাদের বেগের মানটা আসবে হচ্ছে 18.07 মিটার পার সেকেন্ড, বাট বেগের মানটা কি আমাদের কিলোমিটার পার আওয়ারে বের করতে বলা হয়েছে, তাহলে কিলোমিটার পার আওয়ারে বের করার জন্য কী করব এটার সাথে কি 3600 গুণ দিব, তাহলে কি হলো আওয়ার হয়ে গেল, হ্যাঁ আর কিলোমিটার বের করার জন্য অবশ্যই আমাদের 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আসবে হচ্ছে 65.05 কিলোমিটার পার আওয়ার, যেটা আমাদের অবশ্যই কত 60 কিলোমিটার পার আওয়ারের থেকে বেশি, তার মানে কি অবশ্যই 60 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করতে পারবে, আরও বেশি পরিমাণ বেগ অর্জন করতে পারবে। সো তোমরা বুঝতে পারছো কী করলাম, যে ক্ষমতা দিয়ে কাজ করতে বলা হয়েছে এর জন্য ক্ষমতা বের করলাম, আবার সময় যেহেতু ভিন্ন তাই ক্ষমতা থেকে একটা ডাব্লিউ বের করলাম, এরপরে ডাব্লিউর সাথে বেগের একটা সম্পর্ক দিলাম। ওকে, এই অধ্যায়ের বলা যায় সব থেকে ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে ক্ষমতা, দেখো আমি 5 স্টার দিয়ে রাখছি। সো ক্ষমতাটা কী আসলে, ক্ষমতার সূত্র হিসেবে আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু পিডি, হ্যাঁ পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, পি ইকুয়ালস টু এমজিএইচ বাই টি, অ্যান্ড 1 এইচপি ইকুয়ালস টু 746 ওয়াট। হ্যাঁ এটা কিন্তু মনে রাখতে হয়, আমি জানি তোমরা জানো এটা। ওকে, সো ফার্স্ট ম্যাথটা কী, ওকে এই ম্যাথটা আমি করে দিব না, ঠিক আছে, এই ম্যাথটা তোমাদের এইচ ডাব্লিউ থাকবে, অ্যান্ড এই ম্যাথটা দেখো প্রথম যে ম্যাথটা ছিল না সেই ম্যাথটার মতোই, পাম্প দুটি দ্বারা পানি তুলতে সময় একই লাগবে কিনা, ঠিক আছে। এই ম্যাথটাই জাস্ট তোমাদের কী লাগবে ভরকেন্দ্রের সরণের জ্ঞানটা লাগবে, আশা করছি তোমরা এই ম্যাথটা পারবা। অ্যান্সারটা আমি যদি বলে দিই তোমরা হয়তো এমনিও অ্যান্সার পাবা যেহেতু বোর্ডের ম্যাথ। এখানে আসলে T1 ইকুয়ালস টু আসবে হচ্ছে 193.45 সেকেন্ড, আর T2 ইকুয়ালস টু আসবে হচ্ছে তোমার 580.3 সেকেন্ড। ওকে, সেটা তোমরা করবা। ওকে, এই ম্যাথটা আমি একটু করে দিই, ঠিক আছে। এই ম্যাথটা করার পর আর কি তোমাদের ভরকেন্দ্রের সরণ সম্পর্কে আমার মনে হয় আর কোনো ঝামেলা থাকার কথাই না, ঠিক আছে। এই ম্যাথটা দেখো কী বলছে, যে একটি ছাত্রাবাসের পানি রিজার্ভ ট্যাঙ্কির দৈর্ঘ্য 1.6 মিটার, ওকে, প্রস্থ 1.4 মিটার, ওকে, অ্যান্ড গভীরতা বলা আছে, অ্যান্ড গভীরতায় কিন্তু আমাদের এই যে নিচের দিকে উচ্চতা সেটা, ট্যাঙ্কটি 2/3 পানি দ্বারা পূর্ণ, ওকে 2/3 পানি দ্বারা পূর্ণ, পুরাটা না কিন্তু, ঠিক আছে। 50 মিটার উঁচুতে পানি তোলার জন্য ছাত্রাবাসের 5.5 কিলোওয়াট সম্পন্ন একটি মোটর ব্যবহার করা হয়েছে, অ্যান্ড যার দক্ষতা 80%। ওকে, অর্ধেক পানি তোলার পর আমাদের কি চলে গেছে, পাম্পটি বন্ধ হয়ে গেছে, অ্যান্ড পরে বিদ্যুৎ চলে আসার পরে আবার চালু করছি। সো বড় নাম্বারে বলছি বিদ্যুৎ চলে আসার আগে এবং পরে কোন ক্ষেত্রে পানি উত্তোলন করতে বেশি সময় লাগবে, অর্থাৎ টি এর মধ্যে একটা তুলনা করতে বলেছে। আচ্ছা, এই ম্যাথে আমি আবার চিত্র টাকাই, ঠিক আছে।
যেটা হচ্ছে আমাদের টোটাল কুয়াটা, ঠিক আছে। বাট কুয়ার কিন্তু পুরাটা পানি ভর্তি না, কুয়ার কিন্তু দেখো কী বলা আছে 2/3 পানি ভর্তি। তো ধরো এই পরিমাণ পানি ভর্তি আছে, ঠিক আছে, ঠিক আছে, এই পরিমাণ পানি ভর্তি আছে। এখন 2/3 দেখো পুরাটার গভীরতা কিন্তু আমাদের কি 1.2, তার 2/3 পানি ভর্তি। তাহলে 1.2 2/3 কত 0.8, আর নিচে যদি 0.8 থাকে উপরে অবশ্যই কি 0.4 আছে, তাহলে উপরে 0.4 খালি আর 0.8 যেটা আছে এটা পুরোটা ভরা। এখন প্রথম ক্ষেত্রে দেখো অর্ধেক পানি তোলার পর কী হয়েছে, পাম্পটা বন্ধ হয়ে গেছে। তার মানে এই যে পানি আছে তারও অর্ধেক পরিমাণ পানি যেটা আছে না এটা তুলতে পারছে। এখন আমি কি বলছিলাম, যখন ভরকেন্দ্রের সমান কাউন্ট করবো, যতটুকু পানি উঠাবো সেখানে দুটো কর্ণ টানবো। পানি কিন্তু আমাদের এই যে অর্ধেক পরিমাণ তুলতেছি, তাহলে এখানে একটা কর্ণ টানলাম, এখানে একটা কর্ণ টানলাম, মানে কর্ণের মধ্যবিন্দু থেকে একদম উপর পর্যন্ত উচ্চতা। এখন দেখো এই পরিমাণ উচ্চতায় কি উঠানো হয়েছে না, কিন্তু দেখো কী বলছে 50 মিটার উঁচুতে পানি তোলা হয়েছে। তার মানে এই যে কুয়া আছে তার থেকেও আরও 50 মিটার পরিমাণ উঁচুতে পানি তোলা হয়েছে। তার মানে এই কেন্দ্র ছিল, মানে ছেদবিন্দু ছিল তার থেকে একদম 50 মিটার পর্যন্ত উচ্চতা, সেটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ। তাহলে এটুক আছে কি আমার 0.4, আর এটুক কি দেখো এটুকুনি আবার 0.4 আছে, এখানে আবার কি 0.4 আছে, এখানেও 0.4 আছে। তাহলে উপরের এটুক আছে 0.4 চলে গেছে, আর এখানে 0.4 অর্ধেক অর্থাৎ 0.2 চলে গেছে। তাহলে 0.4 প্লাস 0.2, হ্যাঁ, প্লাস আরও উপরে কত 50। সো এটা কিন্তু আমাদের ডেলি, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে ডাব্লিউর মান, এইচের মানটা। তো এখানে ডাব্লিউর মানটা কত দেখো, রো ভি 1000 ইন্টু 9.8, সরি 1000 ইন্টু রো ইন্টু ভি এর মান হচ্ছে পাই ইন্টু আর, আচ্ছা এখানে পাই আর স্কোয়ার, ভি এর মানটা এইভাবে হবে না, দেখো ভি এর মানটা দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই দেওয়া আছে, তখন ভি এর মানটা হবে 1.6 ইন্টু 1.4 ইন্টু 1.2, এটা কি রো ইন্টু ভি। এখন পুরোটা কি পানি ভর্তি ছিল না, কিন্তু পানি ভর্তি ছিল কত 2/3 পানি ভর্তি ছিল। অ্যান্ড যে পানি ভর্তি ছিল তারও অর্ধেক পরিমাণ তুলছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা আমি এটা একটু ভেঙে দেখাই, ঠিক আছে, এম এর মানটা একটু বাইরে বের করে দেখাই, তোমরা বুঝছো, বাট আমি তাও একটু দেখাই যে এম এর মানটা কী। এম এক্স টু রুবি, রো হচ্ছে 1000, হ্যাঁ, ভি কি দেখো ভি এর মান হচ্ছে, ভি এর মানটা আলাদা বের করি 1.6 ইন্টু 1.2 ইন্টু 1.4, হ্যাঁ, তাহলে ভি এর মানটা আসবে হচ্ছে 2.688, হ্যাঁ, তাহলে ভি এর মানটা বসিয়ে দিলাম 2.688। এখন ভি যেটা কাজ করছে সেটা কিন্তু আমার পুরোটার জন্য লিখছি, বাট এম কি আমার পুরোটা, মানে পুরো পানি, পুরো কুয়া ভর্তি কি পানি ছিল না, কিন্তু পানি ছিল কিন্তু 2/3 পরিমাণ। তাহলে এখানে যে এমটা পাবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমার পুরা যে পানি সেটা, বাট আমি তুলছি অর্ধেক পরিমাণ পানি। তাহলে এম প্রায় কত 1792/2, অর্থাৎ এটা আসবে হচ্ছে 896 কেজি, ঠিক আছে। তাহলে ডাব্লিউ এর মান কি এম প্রাইম জি এইচ, হ্যাঁ, যেখানে এইচের মান কত হয়েছে এটা সলভ করলে আসবে কত 50 প্লাস 0.6, ঠিক আছে। সো এটা যদি বসিয়ে দিই তাহলে অ্যান্সার আসবে একটা, হ্যাঁ, এখান থেকে আমরা ডাব্লিউ মানটা পাবো, আর আমাদের টি এর মানটা লাগবে T1, তাহলে ডাব্লিউ বাই পি, ডাব্লিউ মানটা আমরা এখান থেকে পাবো, বাই পি এর মান দেখো 5.5 ইন্টু 80% কাজ করছে দক্ষতা, তাহলে 80/100, অ্যান্ড এটা সলভ করলে আমরা পাবো হচ্ছে 100.9 সেকেন্ড। আচ্ছা এখানে আমরা কী করলাম আবার একটু বলি, যে ফার্স্টে এম এর মানটা বের করলাম, এম কি রো ভি। এখন পুরোটা কিন্তু পানি ভর্তি ছিল না, 2/3 পানি ভর্তি ছিল, তাই 2/3 দ্বারা গুণ করে পুরো পানি ভরটা বের করলাম। এখন পানি কিন্তু আবার টোটাল ওঠানো হয়নি, অর্ধেক পরিমাণ ওঠানো হয়েছে, তাহলে এই যে পানির ভর তারও অর্ধেক পরিমাণ পানি আমরা তুলে নিলাম, হ্যাঁ, তাহলে এমটা পেয়ে গেলাম, জি আমরা জানি। আর এইচ বের করার জন্য আমরা কী করলাম 50 মিটার উঁচুতে যেহেতু উঠানো হয়েছে তাই আমরা কি দুইটা কর্ণ টেনে একদম উপর পর্যন্ত নিলাম,
অ্যান্ড সেখান থেকে আমরা ডেল এইচের মানটা পেলাম। এখন আমাদের বের করতে বলেছে কি সময়, ডাব্লিউ ইকাস টু পিটি, তাহলে টি ইকাস টু ডাব্লিউ বাই পি, সেখান থেকে আমরা কিন্তু টি এর মানটা বের করলাম। সেকেন্ড অবশ্যই কি আমাদের বন্ধ হয়ে যাওয়ার পরে আবার যখন ওঠানো হয়েছে পানি, সো পরবর্তী যখন আমার টি টু ওঠানো হয়েছে, ওইটা ইকাস টু কত, ওইটা ইকাস টু কিন্তু আমাদের ডাব্লিউ টু বাই পি। হ্যাঁ, এখন ডাব্লিউ টুটা কী দেখো, অর্ধেক পরিমাণ পানি কিন্তু ওঠানো হয়ে গেছে, বাকি অর্ধেক পরিমাণ পানি আছে, তাহলে ওই পানির ভর কী, এটাই, কারণ অর্ধেক তুলসি বাকি অর্ধেক রয়েছে, তাহলে ডাব্লিউ কি 896, এম জিও 9.8। এখন এইচ কত, ঠিক আছে, এখন এইচ কত দেখো, এই মুহূর্তে আমাদের কিন্তু দেখো, এই যে দেখো কি আছে, এই মুহূর্তে কিন্তু আমাদের এই পর্যন্ত পানি তোলা শেষ। হ্যাঁ, এখন পানি আছে জাস্ট এই যে নিচের একটু বাকি আছে পানি। এখন কি বলছিলাম, দুইটা কণ টানবো, দুইটা কণ টানলাম, এই কণ থেকে একদম উপর পর্যন্ত যে উচ্চতা সেটা হচ্ছে ডেল এইচের মান। এখন এই পর্যন্ত যে উচ্চতা সেটা আমরা জানি কত, 0.4 প্লাস 0. এখানেও কিন্তু 0.4 আছে, আর এই পরিমাণ দূরত্ব কি আরও 0.2, তাহলে এই কর্ণ থেকে যদি একদম উপর পর্যন্ত নেই, দেখো উপরে আছে 50, ঠিক আছে, আমি একটু এখানে লিখি যে 50 আছে, এখানে আছে 0.4, এখানেও আছে 0.4, তাহলে কত প্লাস 0.8, আর এটার কি অর্ধেক, একদম লাস্টের কি অর্ধেক পরিমাণ নিছি, তাহলে এখানে আছে আপনার কি 0.2, তাহলে টোটাল কি 51। তাহলে নতুন ক্ষেত্রে আমাদের কি হলো, 51 হচ্ছে আমাদের নিউ ভরকেন্দ্রের সরণ বাই পি। পি হচ্ছে 5.5 ইন্টু 10⁻³ আচ্ছা, এখানে আমি কিন্তু 10⁻³ দিই নাই, ইন্টু 10⁻³ ইন্টু 80/100, অ্যান্ড এটা যদি সলভ করি তাহলে আসবে হচ্ছে 101.7 সেকেন্ড। ওকে, সো দুটো টি এর মান আমরা বের করে ফেলছি। আশা করছি তোমার সেকেন্ড ক্ষেত্রে যে এই ভরকেন্দ্রের সরণ সেটা নিতে পারছো। তো ভরকেন্দ্রের সরণ একদমই সোজা, আমি বললাম তো, যতটুকু পানি নিবা, যতটুকু পানি তুলবা, সেখানে জাস্ট দুইটা তোমার টেনে দেবা, দুইটা কর্ণ টেনে দেবা, অ্যান্ড সেই কর্ণের ছেদবিন্দু থেকে একদম উপরে যে পর্যন্ত তুলবা, সেই পর্যন্ত যে উচ্চতা থাকবে সেটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ। ঠিক আছে, ওকে। এরপরে ম্যাথ, এই ম্যাথটা আমি করে দিব না, ঠিক আছে, সেম টাইপের ম্যাথ তোমরা একটু করে নিবা এই ম্যাথটা, ঠিক আছে। এটা একটু HW থাকুক। হ্যাঁ, এরপরে ম্যাথটা কি, এটাও সেম টাইপের ম্যাথ। হ্যাঁ, আমি ইচ্ছা করেই সেম টাইপের ম্যাথ লাগছি, কারণ এই টাইপের ম্যাথগুলো না অনেক আসে, ঠিক আছে। এটাও HW হিসেবে থাকবে। ওকে, এখন আমরা কি কলেজ কোশ্চেনে আসছি, ঠিক আছে। মির্জাপুর ক্যাডেট কলেজের কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, সো চলো প্রশ্নটা বলি যে 11 মিটার উচ্চতার একটি গাছ থেকে 2 কেজি ভরের একটি নারিকেল নিচের দিকে পড়ছে। ওকে, মানে কল্পনা করো যে উপর থেকে একটা গাছ থেকে আমাদের নিচে একটা কি নারিকেল পড়তেছে। নিচে পড়ার সময় এটি বাতাসের দ্বারা এত বাধাদানকারী বলের সম্মুখীন হয়। ওকে, একটা বল মানে ঘর্ষণ বল কাজ করতেছে, এটি মাটিতে স্পর্শ করার 1 সেকেন্ড পর থেমে গেল। ওকে, থেমে গেল। ক নম্বরে বলছে কি, উদ্দীপকের নারিকেলটি মাটিতে পড়ার সময় নির্ণয় করো, মানে মাটিতে পড়তে কত সময় লাগছে, ঠিক আছে। মানে এই ধরো উপর থেকে নিচে মাটিতে পড়ছে, এটা কত সময় লাগছে। ওকে, এটা কিন্তু খুবই সোজা, যে H = UT + ½ AT²। এখানে ইউ আছে, ইউ কিন্তু নাই, তাহলে কত, ½ × A × T²। এখন এখানে ফ্যাক্ট হচ্ছে টি, হ্যাঁ, টি এর মানটা 2 × H/A, √2 × H/A। এ কত, এইচ এর মানটা কিন্তু আমরা জানি, বলা আছে 11 মিটার। এখন এ এর মানটা কত, A = what? দেখো নিচের দিকে যখন পড়তেছে তখন কি আমাদের একটা জি নিয়ে পড়তেছে, হ্যাঁ, কিন্তু কি বাধা দিতেছে কি 3.6 নিউটন একটা বল কাজ করতেছে, বাধাদানকারী বল এফ, সেটা কত 3.6। এখন বাধাদানকারী আমি জানি জি দিয়ে পড়ার কথা, বাট বাধা দিবে একটা ত্বরণ, তাহলে ত্বরণটা কীভাবে বের করবো। এই 3.6কে যদি আমি ভর দ্বারা ভাগ করে দিই 2 দ্বারা, তাহলে কি আমরা বাধাদানকারী যে ত্বরণটা সেটা পেয়ে যাব, সেটা কত 1.8 মিটার/সেকেন্ড হোল স্কোয়ার। তাহলে নিচের দিকে আমরা জি দিয়ে পড়তে চাইতেছিল, বাট কী করলো, একটা ঘর্ষণ বল 1.8 যেটা আছে সেটা হচ্ছে আমাদের জি এর মানটাকে কমিয়ে দিবে, ঠিক আছে। তাহলে এখানে 9.8 মাইনাস বিপরীত দিকে কি একটা
বাধাদানকারী বল কাজ করতেছে, ঠিক আছে। এখানে কি একটা বাধা দিতেছে, তাই 1.8। অ্যান্ড এখানে টি এর মানটা আসবে হচ্ছে 1.6 সেকেন্ড। আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমার প্রশ্ন থাকতে পারে যে কি আগের ম্যাথে আমরা কিছুক্ষণ আগের ম্যাথে কি বিপরীত দিকে আমরা প্লাস দিলাম, ওটা কিন্তু ভিন্ন কেস। ওটার ক্ষেত্রে আমাদের বাধা দিচ্ছিল না, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখো কি নিচের দিকে পড়তে চাইতেছিল, আর আরেকটা তরঙ্গ কি ওই জি এর মানটাকে কমিয়ে দিতেছিল সেটা। আর আমরা যখন যোগ করি, যখন দুটো বিপরীত দিকে কাজ করি তখন, ঠিক আছে। সো আশা করছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। সো নেক্সট ম্যাথে যাই। না সরি, নেক্সট ম্যাথে কেন যাচ্ছি, পরে বর্গ নাম্বার আছে, ঠিক আছে। বর্গ নাম্বারে কী বলছে দেখো, যদি নারিকেলটি সর্বোচ্চ এত বাধাদানকারী বল সহ্য করতে পারে, দেখো বাধাদানকারী বল দিয়েছিলাম কত 3.6, বাট সহ্য যদি 20 নিউটন পরিমাণ করতে পারে, তাহলে এটি ভাঙবে কি না, ঠিক আছে। এটা ভাঙবে কি না সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের কাজ কি, 20 নিউটন সহ্য করতে পারে, আমাদের যে কোনোভাবে ওই যে 1 সেকেন্ড পর থেমে গেছে যে ওই সময়ে বাধাদানকারী বলটা নির্ণয় করতে হবে। অ্যান্ড সেটা যদি 20-এর কম হয় তাহলে কি সহ্য করতে পারবে, অ্যান্ড 20-এর বেশি হলে আমার কি ভেঙে যাবে আর কি, ঠিক আছে। তাহলে বড় ঘরটা যদি আমি করতে যাই, হ্যাঁ ধরো বড় নাম্বার করতে গেলাম, বড় নাম্বার করতে গেলে আমাদের ফার্স্টে একটা জিনিস দেখতে হবে যে দেখো মাটিতে স্পর্শ করার 1 সেকেন্ড পর থেমে গেছে। ধরো এই যে এখান থেকে পড়তেছিল অ্যান্ড ভূমিতে স্পর্শ করার মুহূর্তে আছে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা যে উপর থেকে পড়ায় যদি ভূমিতে একদম স্পর্শ করার মুহূর্তে থাকে, তখন আমাদের যে ইপি বিভব শক্তি আর ইকে যেটা থাকে না, ওই দুটো সমান হয়ে যায়। অর্থাৎ যখন স্পর্শ করার মুহূর্তে থাকে, যে ভূমি এই ভূমির একদম স্পর্শ করার মুহূর্তে থাকে, তখন ইপি আর ইকে হচ্ছে 1 হয়ে যায়। এখন ইপি ইকাস টু কি জানি আমরা, এম জি এইচ। জি কী কাজ করতেছে আমি আগেই বললাম, জি কিন্তু এই যে আমাদের 9.8 কাজ করতেছে না, 9.8 মাইনাস 1.8 কাজ করতেছে। 9.8 মাইনাস 1.8 করলে আমাদের কত, 9.8 মাইনাস 1.8 7 আসবে হয়তো বা, হ্যাঁ না সরি কত আসবে 8 আসবে আর কি। 1.8 ইন্টু এইচ, ঠিক আছে। এইচের মানটা কত, এইচের মানটা একটু আমরা জানি 11 মিটার উচ্চতা থেকে পড়ছে, ইকাস টু হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। এই ভি এর মানটা কিন্তু আমরা জানি না, এটা যদি সলভ করি তাহলে ভি এর মানটা আসবে হচ্ছে 4√11 মিটার, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা কি ভি এর মানটা পাইলাম। এখন কি আমাদের বাধাদানকারী বল বের করতে হবে। বল বের করার জন্য আমরা সূত্র কি জানি, এফ ইকাস টু এম এ। আমরা ভর জানি, যে কোনোভাবে আমাদের এ বের করতে হবে। আমরা বেগ পাইছি, বেগ যদি পেয়ে যাই তাহলে এর মান বের করা তো একদম ইজি। তাহলে ভি ইকাস টু ইউ প্লাস এটি। এখানে যেহেতু আমরা কি নিচে পড়ার পরে থেমে গেছে, তাহলে ভি এর মানটা 0 হয়ে গেছে, তাহলে ভি ইকাস টু এটি, এটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে এ ইকাস টু হবে কত, ভি বাই টি। ভি এর মান পাইলাম 4√11, আর টি এর মান দেখো কি বলা আছে, দেখো 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড পর যেহেতু থামছে বাই 1, তাহলে এর মানও কিন্তু আমরা পাইতেছি কত, 4√11 মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার। এখন এ পাইছি, বাধাদানকারী বলের মান এফ ইকাস টু কত, এম এ। এম এর মান কত দেখো বলা আছে 2 কেজি, তাহলে 2 ইন্টু এ 4√11, এটা আসতেছে হচ্ছে 8√11, অ্যান্ড 8√11কে আমরা লিখতে পারি 26.2 নিউটন, যেটা কিন্তু আমাদের 20 নিউটনের থেকে বেশি। তার মানে এটা কি অক্ষত অবস্থায় থাকবে না, এটা কিন্তু একদম কি ভেঙে যাবে। সো এই ম্যাথটা কিন্তু অনেক সুন্দর ছিল, অ্যান্ড মানে খুব আশার মতো একটা ম্যাথ। সো ম্যাথটা আমরা আবার বলি, গ নাম্বারে কি আমাদের মেন জিনিসটা হচ্ছে ত্বরণ নেওয়া, ঠিক আছে। ত্বরণ আমাদের স্বাভাবিকভাবে মনে হতে পারে কি যে 9.8 দিয়ে পড়বে, কিন্তু না, আমাদের বাধাদানকারী একটা বল কাজ করতেছে, ওইটার জন্য একটা বাধাদানকারী ত্বরণ থাকবে, সেই ত্বরণ। হ্যাঁ পরেরটার ক্ষেত্রে কী করলাম, আমরা বাধাদানকারী বল যেটা সেটা আমরা বের করলাম। ওইটা বের করার জন্য আমরা কী ভাবলাম যে একদম পড়ে যাওয়ার মুহূর্তে ছিল যখন, তখন কি ইপি আর ইকে সমান হয়ে গেছে, অ্যান্ড ওইখানে মানগুলো বসে আমরা ভি পাইলাম। ভি থেকে আমরা কি সুন্দরভাবে এর মানটা বের করলাম। এখন এর সাথে এমটা গুণ করে দিলে কি আমাদের বলের মানটা পেয়ে গেলাম, তাহলে কি আমাদের অ্যান্সারটা হয়ে গেল। আশা করছি বুঝতে পারছো। আচ্ছা পরে ম্যাথ, এই ম্যাথটা আমি করে দিব না, ঠিক আছে, এটা তোমরা পারবা, একদমই সোজা এটা, ঠিক আছে। একটি বিল্ডিং ছাদের সাথে 5 মিটার, আচ্ছা বিল্ডিংয়ের সাথে সাথে 5 মিটার লম্বা একটি মই আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে
ঝোলানো আছে, অর্থাৎ এই যে বিল্ডিংয়ের সাথে এখানে একটা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি দিয়ে ঝোলানো আছে, ঠিক আছে। লম্বা কত 5 মিটার, তাহলে এইদিকে আছে 5, আর এই মানটা কিন্তু আমরা বের করতে পারবো কত 5 ইন্টু সাইন 30, তোমরা এটা পারছো আশা করি। হ্যাঁ, আর একটি লোক 20 কেজি ভরের 20 কেজি বোঝা নিয়ে উঠে, ঠিক আছে। ক নাম্বারে বলছে কি ছাদে ওঠার সময় অভিকর্ষ বলের বিরুদ্ধে কী পরিমাণ কাজ করে, কি mgh পরিমাণ কাজ করে, ঠিক আছে। এইচ কীভাবে বের করবা, এই যে 5 সাইন থিটা। এরপরে বলছে কতটুকু অসক্ষমতা প্রয়োগ করবে, কতটুকু অসক্ষমতা সে প্রয়োগ করেছে যদি সে 10 সেকেন্ডে ছাদে ওঠে, আর 2 বলা আছে হেলানো তলের পরিবর্তে সে যদি খাড়া মইবে ছাদে ওঠে 10 সেকেন্ডে। আচ্ছা, এটা কিন্তু তোমরা করবা, এটা কিন্তু তোমাদের কাজ থাকবে, ঠিক আছে। সো ইন্টারেস্টিং জিনিস হচ্ছে দেখো ব্যক্তিটা কি এই পয়েন্টে উঠবে, এখন সে এখান দিয়ে উঠুক কিংবা এখান দিয়ে উঠুক তার উচ্চতা কিন্তু সেম, অ্যান্ড উচ্চতা যদি সেম হয় তাহলে কিন্তু তার কি বিভব শক্তি সেম, আর বিভব শক্তি সেম হলে কিন্তু তার পিটাও কিন্তু কি সেমই থাকবে। অর্থাৎ এই যে প্রথম ক্ষেত্র কিংবা সেকেন্ড ক্ষেত্র যেই ক্ষেত্রে ইউজ করো না কেন, দুই ক্ষেত্রে কিন্তু আমাদের কি অসক্ষমতার কোনো চেঞ্জ হবে না, অ্যান্ড অসক্ষমতার অবশ্যই আমাদের আসবে কি পি ইকুয়াল টু W/T। ডাব্লিউ মানটা আমরা আগের ম্যাথ থেকে বের করবো, mgh/t এর মানটা আমাদের কি 10 সেকেন্ডই থেকে যাবে, অ্যান্ড অ্যান্সারটা আসবে হচ্ছে আমাদের, আমি বলে দিই 263 HP। আশা করছি তোমরা বুঝতে পারছো কেন দুইটা ক্ষেত্রে সেম পি থাকলো, কারণ কি এই বরাবরই উঠুক কিংবা এই ঢাল বরাবরই উঠুক, যে কোনো দিকেই উঠুক, যে কোনো দিকে উঠুক আমাদের কি উচ্চতা কিন্তু সেম থাকবে, উচ্চতা সেম থাকলে কাজ সেম থাকলে আমাদের পিও সেম থাকবে। সো আশা করছি বুঝতে পারছো। ওকে, এরপরে আমি খুবই একটা সহজ ম্যাথ আনছি, এটা বোর্ডের একটা কপি ম্যাথ। এটা দেখো রাজুক কলেজে আসছে, এটা আমাদের কলেজ আর কি, আমি রাজুক কলেজে স্টুডেন্ট ছিলাম। সো এই ম্যাথটা দেখো যে কী বলা আছে, করিমের বাড়িতে এত মিটার গভীর অ্যান্ড এত ব্যাসের একটি পানিপূর্ণ কূপ এতগুলো চালু করা হলো, কিন্তু দেখা গেল পানি শূন্য করতে পাম্পটির 21 মিনিট সময় লেগে গেল। ওকে, করিম হিসাব করে দেখলো যথাসময়ে কূপ পানি শূন্য করতে 2 মিটার স্প্রে প্রয়োজন আছে। গতে বলা আছে যে 50 গ্রাম ভরের একটি বস্তুকে কূপের মুখে ছেড়ে দিলে পানি শূন্য অবস্থায় কূপের তলায় পৌঁছাতে কত সময় লাগবে, ঠিক আছে। এটা কিন্তু তুমি পারো, এই সিকাস টু ½ g/t², এই সূত্র দিয়ে করা যায়। হ্যাঁ, এরপরে কি বলছে, করিমের হিসাব যথার্থ কিনা। আচ্ছা, করিম কী হিসাব করছে যে 2 HP এর ক্ষমতার যে ইঞ্জিনটা লাগবে কিনা সেটা আমাদের বের করতে পারলে হবে। হ্যাঁ, করিম ভাবছে কি 2 HP এর ক্ষমতার একটা ইঞ্জিন প্রয়োজন হবে, সো আমাদের যে কোনোভাবে কী বের করতে হবে, পি এর মানটা বের করতে হবে। হ্যাঁ, পি এর মানটা বের করে দেখতে হবে যে কি এটা 2 HP কিনা। এটা কিন্তু আমরা ম্যাথটা করাইছি, আমি দেখো একটু আগেই করাইছি সেই কুয়ার ম্যাথটা, ঠিক আছে। সো এটা তোমাদের HW থাকবে বড় নাম্বারটা। হ্যাঁ, সো অ্যান্সারটা আমি বলবো যে করিমের হিসাবটা অবশ্যই কি যথার্থ হবে, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, সো এটা আমাদের কলেজের কোয়েশ্চেন ছিল এবার। সো আমাদের কলেজে ফিজিক্স পরীক্ষা দিয়ে আমরা খুব মজা পেতাম, ঠিক আছে, কারণ ফিজিক্স অনেক খুব সহজ বলবো না, বাট স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন হইতো। দেখো এই কোয়েশ্চেনটা কি একদম বোর্ডে আসার মতো একটা কোয়েশ্চেন, ঠিক আছে। সো আশা করছি তোমরা সলভ করতে পারবা। আমরা আমাদের খুব শেষের দিকে চলে আসছি, আশা করছি এটাই মনে হয় লাস্ট ম্যাথ, অ্যান্ড ঢাকা কলেজের ম্যাথটা, ঠিক আছে। আমি আরও কিছু টেস্ট পেপার ঘাটাঘাটি করছি, বাট এই ম্যাথটা আমার কাছে একটু ইউনিক লাগছে। হ্যাঁ, কিন্তু আমাদের কি কনসেপ্টের মধ্যে ম্যাথটা, ঠিক আছে। ম্যাথটা পড়ো, এই ম্যাথটা বোঝার ট্রাই করবা, ঠিক আছে। এই ম্যাথটা আসলে অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা করছি, অ্যাডমিশনে বুকে এই ম্যাথটা থাকে, বাট ঢাকা কলেজ আর কি বোর্ড পরীক্ষার ক্ষেত্রে ওটা দিয়ে দিছে, সমস্যা নেই, আমরা করব। উদ্দীপকে উল্লিখিত স্প্রিংয়ের দৈর্ঘ্য কত, এটা আমাদের গ নাম্বারে বলা আছে। এখন উদ্দীপকটা কি, যে 1 নং এবং 2 নং স্প্রিং সমান্তরালে যুক্ত আছে। এই দেখো, এই যে একটা স্প্রিং, এই যে একটা স্প্রিং, অবশ্যই সমান্তরালে যুক্ত আছে। হ্যাঁ, সমান্তরালে যুক্ত থাকলে কি সেটা আমাদের ভিন্ন আলোচনা, এটা আমাদের বোর্ডে আসলে লাগবে না, ঠিক আছে। এদের নিচের প্রান্ত 6 মিটার উচ্চতা হতে এদের নিচের প্রান্ত থেকে 6 মিটার উচ্চতা হতে 1 কেজি ভরের একটি ব্লক স্প্রিংয়ের উপর এত বেগে পড়লো। অর্থাৎ এই যে দেখো, এখান থেকে এখান পর্যন্ত উচ্চতা আমাদের কি 6 মিটার বলে দেওয়া আছে। ওকে, ভালো কথা। কত বেগে পড়ছে, 10 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, ঠিক আছে, পড়লো। এখন তাহলে কি স্প্রিং একই পরিমাণ সংকুচিত হয়েছে, তার মানে আমাদের বলছে কি 6 মিটার উচ্চতা থেকে এই যে ব্লকটা নিচে পড়ছে এই যে 10 মিটার পার সেকেন্ড বেগে,
অ্যান্ড ওইটা সংকুচিত হয়ে সেম পরিমাণ সেম এক্স মানে সেম পরিমাণ সংকুচিত হয়েছে, এটা আমাদের বলেছে। এখন বলছে কি উদ্দীপকে উল্লিখিত স্প্রিংটির দৈর্ঘ্য কত, ঠিক আছে, দৈর্ঘ্য কত। এখন কোশ্চেন থেকে আমরা ডাটা কী পেলাম, একটা বেগ পাইছি 10 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, পুরাটার উচ্চতা দেখো আমাদের বলা আছে 6 মিটার, এটা আমরা পরে ইউজ করব। এখন দেখো এখান থেকে এখানে পড়ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, হ্যাঁ, তাহলে বেগ জানি, এখানে কি আমাদের অভিকর্ষ ত্বরণ নিয়ে পড়ছে অবশ্যই, তাহলে আমরা কি জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gx ধরলাম। হ্যাঁ, এখন কি এখানে যখন পইরা গেছে, হ্যাঁ, পইরা যাওয়ার পরে কিন্তু বেগটা হয়েছে 10, তাহলে 10 স্কোয়ার, বাট আগে কি স্থির ছিল 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এক্স, অ্যান্ড এক্সের মানটা যদি আমরা সলভ করি তাহলে এক্সের মানটা আসবে হচ্ছে 5.1 মিটার। এখন 5.1 মিটার পাইলাম কি, এই দেখো উপর থেকে এই পর্যন্ত দূরত্ব 5.1 মিটার, বাট পুরাটা দেখো কত ছিল 6, তাহলে আমাদের এইচের মানটা কত, 6 মাইনাস 5.1 অর্থাৎ কত 0.9 মিটার, অর্থাৎ স্প্রিংটার দৈর্ঘ্য কত, এই যে এই স্প্রিংটার দৈর্ঘ্য কত 0.9 মিটার। কীভাবে বের করলাম, উপর থেকে নিচে পড়ছে 5.1 মিটার আর পুরোটা ছিল 6, তাই দুটা কি বিয়োগ করে দিলাম, ঠিক আছে। বর্গ নাম্বারটা দেখো, বর্গ নাম্বারটা অনেক সোজা। আচ্ছা, তোমরা যদি বর্গ নাম্বারটা পড়ে নিজেরাই সলভ করতে পারো তাহলে করো, হ্যাঁ, আমি সময় দিব না, তোমরা হচ্ছে পজ করে ট্রাই করো, আর আমি এটা আগাই, ঠিক আছে। উদ্দীপকের উল্লেখিত স্প্রিংয়ের উপর ক্রিয়াশীল বলের অনুপাত নির্ণয় করো। ক্রিয়াশীল বলের অনুপাতটা কি সেটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, বলের অনুপাত কী বের করতে বলা হয়েছে। এখন দেখো লাস্ট একটা লাইন পড়ো, স্প্রিংয়ের দৈর্ঘ্য একই পরিমাণ, স্প্রিং দ্বয় একই পরিমাণ সংকুচিত হয়েছে, তার মানে উপর থেকে ওই ভরটা পড়ার পরে স্প্রিংয়ের যে সংকুচন দুটোর ক্ষেত্রে সমান, তাহলে আমাদের এক্সটা ইউজ করা যাবে, বুঝতেছি। আবার কী করতে বলা হয়েছে, ক্রিয়াশীল বলের অনুপাত বের করতে বলা হয়েছে, তার মানে এক্স আছে আর বল আছে, এটা আমাদের কাজে লাগাতে হবে। এখন আমরা সূত্র জানি এফ ইকুয়ালস টু কে এক্স, হ্যাঁ, স্প্রিং ধ্রুবক কিন্তু আমাদের কি দুইটার ক্ষেত্রে কি আমাদের সমান থাকে, এটা কিন্তু আমরা জানি স্প্রিং সমান থাকে, বাট এখানে কিন্তু স্প্রিং ধ্রুবক সমান না। দেখো দুটো ভিন্ন স্প্রিং বের করতে বলা হয়েছে, যেখানে কে ওয়ানের মানটা দেওয়া আছে আবার কে টু এর মানটাও আলাদা দেওয়া আছে, কারণ দুটো ভিন্ন স্প্রিং। এখন তাহলে এই সূত্রটা থেকে আমরা দেখতে পারি কি F1 বাই F2 ইকুয়ালস টু K1 X1 বাই K2 X2। দেখো আমরা লিখতে পারি কি না, উপরে হয়েছে F ইকুয়ালস টু KX, নিচে হয়েছে F ইকুয়ালস টু KX। এখন দেখো প্রশ্নে বলা আছে কি স্প্রিং তো একই পরিমাণ সংকুচিত হয়েছে, তার মানে X1 ইকুয়ালস টু X2, এটা আমরা লিখতে পারি, মানে X1 আর X2 সমান। তাহলে কিন্তু উপরের পাশ থেকে আমাদের X1 আর X2 কিন্তু কি কাটা চলে গেল, কেন কাটা গেল, কারণ X1 আর X2 কি সমান উদ্দীপকের অনুসারে। তাহলে F1 বাই F2 ইকুয়ালস টু আমাদের হলো কি K1 বাই K2। K1 এর মান দেখো প্রশ্নে কি বলা আছে 100 আর K2 হচ্ছে 350, তাহলে 100 বাই 350, তাহলে F1 এর মানটা কত, তাহলে F1 বাই F2 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো হচ্ছে 2/7। তাহলে নির্ণয় অনুপাতটা কি আমাদের 2/7 বা 2:7। সো এটা কিন্তু শেষ। কীভাবে করলাম, প্রথমটা দেখো স্প্রিংয়ের দৈর্ঘ্যটা বের করার জন্য আমরা উপর থেকে পড়ছে যতটুকু সেই দৈর্ঘ্যটা বের করলাম, তারপরে টোটালটা থেকে বাদ দিয়ে দিলাম। অ্যান্ড পরেরটা বের করার জন্য দেখো লাস্ট লাইনটা কাজে লাগালাম কি স্প্রিংয়ের একই পরিমাণ সংকুচিত হয়েছে, এই জন্য এফের সাথে এক্সের একটা সম্পর্ক দিলাম, এক্স কাটা চলে গেল উপরে নিচে, আর কে এর ভ্যালু দুটা ভিন্ন ছিল, সেই দুটা ভ্যালু বসে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম। ওকে, সো আজকে আমাদের অধ্যায়টা শেষ। দেখো এখানে লেখা আছে থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট। আচ্ছা, নিচে দেখো লেখা আছে গেট রেডি ফর নেক্সট ভিডিও। আমরা কি করতেছি আসলে, ওকে, এটা আমাদের চ্যানেলেরই। দেখো আমরা আর কি আমাদের চ্যানেল 290 সাবস্ক্রাইবার, এখন আমি যখন শ্যুট করতেছি তখন 290 সাবস্ক্রাইবার আছে। আমরা আসলে চ্যানেলটা খুব একটা আগে শুরু করিনি, আমাদের মানে অ্যাডমিশন সিজন শেষ হওয়ার পরে এই চ্যানেলের বয়স আজকে অনুসারে তোমাদের, আজকে আমি শ্যুট করতেছি হচ্ছে কত 2 তারিখে, মানে কত
22-23 দিন হয়েছে, 22-23 দিনে তোমার মানে ভালো রেসপন্স পাইতেছি সবার। তো আমি কি বলতেছিলাম, গেট রেডি ফর নেক্সট ভিডিও মানে বোঝাচ্ছিলাম আমাদের যে এই দেখো টাইপ ওয়াইজ এইচএসসি টেস্ট পেপার সলভ, আজকের এই ভিডিওটা কিন্তু এই প্লে লিস্টে অ্যাড হবে, ঠিক আছে? এই প্লে লিস্টে অ্যাড হবে। আমরা কি করতেছি দেখো, বুয়েটের যে এবারকার কোশ্চেন সলভ আছে সেগুলো দিতেছি, পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার যে রিভিশন সেগুলো কিন্তু আমরা একসাথে চালিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাই আমরা আজকে কিন্তু কি ডাব্লিউপি অধ্যায়টা সেটা কিন্তু শেষ করলাম। এর আগে কিন্তু আমরা কি মডার্ন ফিজিক্স যেটা আছে, হ্যাঁ, সেটা শেষ করছি। আশা করছি সামনে থার্মোডাইনামিক্স নিয়ে আমরা কাজ করব। তো তোমরা আমাদের পাশে থাকবা, সাবস্ক্রাইব করবা। অ্যান্ড আমাদের অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, কারণ আমরা নতুন ইউটিউবার, তো নতুন আর কি কন্টেন্ট বানানোর ট্রাই করতেছি। সো ওগুলো আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। অ্যান্ড কোনো কিছু না বুঝলে তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? আমরা অবশ্যই রেসপন্স করবো, হ্যাঁ। সো আমাদের সাথেই থাকো, আশা করছি তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। অ্যান্ড এরপরে ভিডিও থার্মোডাইনামিক্স, ওকে? এটা তোমরা মোটামুটি শিওর থাকতে পারো। আর পাশাপাশি তোমাদের যাদের প্রিপারেশন ভালো তারা এই বুয়েট সিরিজটাও দেখতে পারো আর কি, খুব একটা ম্যান্ডেটরি না, বাট কী ধরনের কোশ্চেনগুলো আসছে সেটা দেখতে পারো। এটা প্রতিনিয়তই আপডেট হচ্ছে, ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।